হ্যালো, আমি শ্রাবণী। আমাকে ঢাকা এফএম এ আসার সুযোগ করার জন্য গুরুকে অসংখ্য ধন্যবাদ এবং 90.4 কে আরো। আমি খুব নার্ভাস করতেছি। আমি ফিল করছি কোনো ব্যাপার না, তুমি একদম মনে করো ঘরে বসে বন্ধুদের সাথে যেভাবে কথা বলো ঠিক এভাবে কথা বলতে হবে, কারণ এখানে আসলে সাজিয়ে গুছিয়ে মানে ওরকম বলার মতো কিছু না। আমরা জীবনে ঘটে যাওয়া সত্য ঘটনাকেই তুলে ধরার চেষ্টা করি। তো তুমি তোমার মতো করে বলতে থাকো, আমরা শুনছি কিভাবে পরিচয়, কি ঘটনা বলতে আসছো, কত সালের ঘটনা এটা। আসলে আমি অনেক ছোট, যখন ক্লাস 6 এ পড়ি তখন আমি অনেকই ছোট, এসব কিছু বুঝতামও না ততটা। তো ফার্স্টে মানুষ ছেলের প্রেমে পড়ে, বাট আমি তার মার প্রেমে পড়ে যাই ফার্স্টে। আচ্ছা, মানে কি বন্ধুর মা এরকম কিছু? না, টিচার। আচ্ছা, টিচার। আচ্ছা। তো ক্লাস 6 এ যখন উঠি তখন 2013 সাল, মানে 2013। আচ্ছা। ফার্স্ট ক্লাস নেয়, সেকেন্ড ক্লাস ম্যামটা আসে, আমি নামটা উচ্চারণ করতে চাচ্ছি না। তো ম্যামকে এতটা ভালো লাগে আমার যে ওনার প্রতি এক প্রকার ক্রাশ খেয়ে যায়। মানুষ ছেলেদের প্রতি খায়, বাট আমি ম্যামের প্রতি ক্রাশ খেয়ে যাই। ম্যামের প্রতি খেয়ে আচ্ছা, কেন ম্যাম, মানে কেমন কি বৈশিষ্ট্য ছিল? অ্যাকচুয়ালি ম্যামটা সব দিকে ফিটফাট ছিল, কথায়, তার ড্রেস আপ এন্ড সব বুঝানো। আমার কেন জানি ওনাকে অনেক ভালো লাগে সব দিক থেকে। হ্যাঁ। আচ্ছা। তো কিন্তু ওনার প্রতি অনেক রাগ, জানি না কেন। মানে আমি যদি বলি যে আমি আজকে ম্যামের ক্লাস করবো, তুই এত ম্যাম করিস, এটা নিয়ে আমাদের বকে অনেক। আচ্ছা। তো এই করতে করতে ম্যামকে এতটা ভালো লাগে। আর সব থেকে গুরু বড় কথা হলো, আমি একটা দিনও স্কুল মিস দিই না যত দিন। হ্যাঁ, ম্যামের জন্য। রোদ হোক, বৃষ্টি হোক এন্ড জ্বরও হোক, কোনো দিনও মিস। ফুললি ক্রাশ খেয়ে গেছিল টিচার, তাও ম্যাডামের প্রতি। তারপর একদিন হঠাৎ ম্যাম আমার অতটা দেখে না, মানে চিনেও না, কারণ ছোট কি আর দেখবে, ফলো করবে। তো আমি বলছি আমাকে কিভাবে ফলো করবে। তো ওনার যতটা মানে পড়া দিত, লিখতে দিত, ফার্স্ট আমি লিখে দিতাম এন্ড সবকিছু ফাস্ট করে দিতাম যাতে চোখে পড়ে। আচ্ছা আচ্ছা, ম্যাডামের চোখে পড়তে চাইছে। হ্যাঁ। তো ম্যামের একটা ছিল যে মানে HW দিলে বা যে আগে করে দিবে তাকে মনিটর বানাবে, আলাদা মনিটর বানাবে। তো আমি প্রত্যেকবারই ওনার ক্লাসে হাতের লেখা তাড়াতাড়ি করে দিতাম, যাতে আমাকে আগে তুলতে বলে অন্যদের খাতাগুলো, আর ম্যামের সাথে একটু কথা হয় ভালো। আচ্ছা আচ্ছা। তো এই করতে করতে প্রায় ম্যাম ফলো করে যে আমি তার ক্লাসে ফার্স্ট হচ্ছি সবকিছুতে, হ্যান ত্যান। তো ফার্স্ট ম্যামকে আমাদের গাছে বকুল ফুল ছিল, ওটার মালাটা দিই, কিন্তু দিতে খুব ভয় লাগে যে দিলে কি না কি মনে করা ছোট। এই জন্য আমাদের স্কুলের এক আয়া ছিল আন্টি, তার কাছ থেকে বলি যে আন্টি ম্যামকে একটু দিয়ে দেবেন প্লিজ। ম্যাম পরে ওনাকে দেয়, বাট ম্যাম বলে কোন মেয়েটা, কিন্তু উনি বুঝে নাই যে কোন মেয়েটা বাকি। তো ম্যাম পরে বুঝে যে হয়তো আমি। তো পরের দিন এসে বলছে তুমি কি আমাকে মালা দিছো? আমি কই জি ম্যাম। আমাকে দিলেই পারতো, ওনাকে দিলা কেন? তো আমি বললাম যে ম্যাম আমার ভয় লাগতেছিল। তোকে ধর বোকা, কিসের ভয়? এই করতে করতে ওনার সাথে ভালো একটা সম্পর্ক তৈরি হয় আমার। তো কোন ক্লাসে প্লাস না পেলে, মানে ওনার সাবজেক্টে আমি প্লাস পাবো মাস্ট বি। আচ্ছা। মানে কোন ক্লাসে অ্যাটেন্ড না থাকলে আমি ওনার ক্লাসে থাকি। আচ্ছা। সব টিচাররা ফাজিল বলে আমাকে, কিন্তু ওই ম্যামটা ভদ্র বলতে বাধ্য। কেন? ওনার ক্লাসে কখনো আমি কারোটা দেখি না, প্লাস চুপচাপ থাকি, এরকম একটা। আচ্ছা। তারপরে করতে করতে ক্লাস 7 উঠে যাই। উঠে যাওয়ার পর ম্যাম দেখতে আসছে সব দিকে আমি ওনার প্রতি অনেকই এটা নিয়ে ওনার বাসায় আলোচনা করে, কিন্তু সেটা আমি জানতাম না। আর উনি যাই হোক না কেন বাসায় সবকিছু আলোচনা করতো। আচ্ছা। আর সব থেকে বড় কথা, ম্যামটার হাজবেন্ড মারা যায় যখন ওনার ছেলে 1 বছর ছিল তখন। বাট আমি তখনও জানতাম না যে ম্যামের ছেলে আছে অত বড়, এন্ড মেয়ে আছে, এক ছেলে এক মেয়ে। আমি জানতাম ছোট ছোট। তো ম্যাম হঠাৎ একদিন বললো কি যে আমার গাছ লাগবে, অ্যালোভেরা গাছ লাগবে। তো আমি ওনার প্রতি যতই ছিলাম, ক্লাসে বলছে, আমি কাছে ম্যাম আমি এনে দিব। আমাদের কাছে ছিল না, বাট আমি এখন বলতেছি তখন মিথ্যা কথা বলছে, অন্যের বাসা থেকে চুরি করে এনে দিছি, সত্য কথা বলতেছি। মানে আমাদের পাশে পাশে একটা স্যার ছিল আমার, তো ওনাদের কাছে অনেক অ্যালোভেরা গাছ ছিল, কিন্তু কাউকে ধরতে দিত না। তো আমি কয়েক আমার স্যারকে ফার্স্টে বলছি স্যার আমার একটা গাছ লাগবে। বলে কি না আমার লাগবে, কিন্তু অনেক দেয়া যাবে না, হ্যান ত্যান এরকম বলতেছে। তো কি করছি, ছাদ যেহেতু পাশাপাশি ছিল, এক ছাদের থেকে আরেক ছাদ যাওয়া যায়। আমি আমার একটা বান্ধবী মিলে 2টা টপ উঠাই নিয়ে চলে আসছি। নিয়ে এসে তারপর ম্যামকে স্কুলেই দিই ওইটা।
এখন আমার ওনার প্রতি আরো বেশি ভালো লাগা জন্মাইছে যে উনি আমার একটু কেয়ার করতেছে। তো তারপর কি হয়েছে, আমি ওনার সাথে ফোনে কথা বলবো ভাবতাছি, কিন্তু আমি যদি স্টুডেন্ট হিসেবে কথা বলি জীবন আমার সাথে কথা বলবে না। আর তখন আমার ফোনও ছিল না, আমার বান্ধবীর মার ফোন থেকে আমি কথা বলবো এরকম ভাবছি। তো নাম্বার কিভাবে নিব, অন্য একটা টিচার কাছ থেকে আমি নিনি, মানে অন্য বান্ধবীর কাছ থেকে নিয়ে আসি যে একটা হাতের লেখা বাকি ছিল। তো ফার্স্ট দিন আমি ওনাকে ফোন দিই, খুব মানে ক্লাস 7-এ পড়ি, ভয় ভয়, বাট মিথ্যা কথা বলি, মানে মিথ্যা পরিচয় দিই যে আমি তখন বলি আমি ক্লাস ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি, বাট বিশ্বাস করছিল জানি না কেন। বলার পর বলতেছে কোথা থেকে বলতেছে, বাট সব পরিচয় মিথ্যা দিচ্ছি। এখন আমি ফার্স্টে ফোন দিয়ে বলতেছি যে হ্যালো অভি, কলেজে আসবি না, মানে এমন ভাবে বলতেছি যাতে রং নাম্বারে কি বলতেছে। মানে বুদ্ধি, আমি খালি দেখছি টপ চুরি করে ফেলছে, ফোন দিয়ে এভাবে কথা বলছে। বাহ। তারপর ম্যাম বলতেছে কে অভি, তা আমি বলতেছি আন্টি অভি তো আজকে কলেজে যায়নি, আমার তো একটা নোট লাগতো, অভিকে একটু দিবেন প্লিজ। তো উনি ভাবছে ওনার ছেলে, তখন কিন্তু ওনার ছেলে ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে, উনি ভাবছে যে আমি হয়তো ফ্রেন্ড বা কিছু। তো বলার পর বলতেছে যে অভি নামে কেউ নেই, ওনার ছেলের নামটা উচ্চারণ করছে। তো আমি বলি কি না, আমি তো এই নামে কাউকে চিনি না, আন্টি আপনি কি আমার সাথে মিথ্যা কথা বলতেছেন? এই নিয়ে একটু কথাবার্তা বললাম। তো বলতেছে দেখো আমি বারবার বলতেছি এই নামে কেউ নেই, তুমি এতই করতেছো কেন? করার আমি বলতেছি আন্টি আপনি কেমন আছেন, মানে ওই কথা থেকে ওনারে বেশি জিজ্ঞেস করছে যে কেমন আছেন, কি করতেছে। ফট করে ওনার ছেলে ফোনটা নিয়ে বলতেছে এই মেয়ে তোমার সমস্যা কি, সত্যি কথা বলো তো, তোমাকে কে ফোন দিয়েছে? আমি ওনার যেহেতু হাজবেন্ড নেই, অন্য অন্য জায়গা থেকে ফোন দেয়, মানে এরকম রং নাম্বার থেকে। উনি ভাবছে হয়তো আমাকে কেউ ফোন দিয়েছে। আমার তো ফুল ভয় পাইছি যে এরকম একটা ছেলে, কে বা ছেলে। বলতেছে দেখো তুমি কে, তুমি যদি সত্য কথা না বলো আমি কিন্তু তোমার নাম্বারই করে আমি বের করে ফেলবো যে তুমি কোথায় আছো। আমি তো খুব ভয় পাই, যদি একবার ম্যাম ধরতে পারে আমি শ্রাবণী, তাহলে তো আর সব শেষ সবকিছু। তারপর আমার বিশ্বাস করবে না গুরু, সেদিনকার জ্বর উঠে গেছে, আমার বান্ধবীর মাথায় পানি দিচ্ছে, বলতে রিল্যাক্স, আমি নাম্বার ব্ল্যাক লিস্ট ফেলাচ্ছি, আমি কাকে না ফেলানো লাগবে না। তারপর আমি এটা পরে শুনছি গুরু, আগে শুনিনি। ওনার মা নাকি, মানে ম্যাম নাকি ওনার ছেলেকে বলছে কে বৌমা নাকি, মানে ওকে সন্দেহ করতেছে যে বৌমার সাথে কিছু হয়েছে, যে যেহেতু খুব মডার্ন মা। জি গুরু, মডার্ন বললেই চলে। তারপর ছেলেকে দোষারোপ করতেছে, তা বলতেছে ধর মা কে না কে, তুমি আমাকে করতেছো। তো গুরু একদিন না 2 দিন পর ফোন দেয়, শুক্রবার ফোন দেয়, যখন আমি খাচ্ছিলাম, মানে আমার বান্ধবীর বাসায় বসেই খাচ্ছিলাম, তখনই দেয়, ভালো হয়েছে। তো ওর ছোট বোন ধরে, তো ধরার পর ওর মার নাম্বার থেকে ফোন দেয় না, দেয় হলো যে ওর নাম্বার থেকে, ম্যামের ছেলের নাম্বার থেকে দেয়। তখন তো আমি চিনতাম না যে এটা ওনার ছেলে কিনা। তো ধরার পর বলতেছে যে এইটা কি ওর নাম্বার বা অমুক, মানে ছোট পিচ্ছি ধরছে, তো আমি পাশ থেকে শিখাই দিচ্ছি সব। হ্যাঁ হ্যাঁ, তাহলে ছোট মানুষ তো মিথ্যা কথা বলবে না, ও বুঝে নিছে। কাকে আচ্ছা ঠিক আছে, কাকে তোমার আপু কোথায়? বলে আপু তো নানু বাড়ি গেছে। কাকে আপু তোমার আপু আসলে এই নাম্বার একটা ফোন দিতে বলবা। আমি অমুক বলতেছি, আমি তো আরো ভয় পেয়ে যাই যে কি না কি বলে, তো আমি সাহস করে ফোন দিই। তো ও বলতেছে যে আচ্ছা সত্যি কথা বলো তো তুমি কে? তো আমি ওই মিথ্যা কথাই বলতেছি যে আমি সত্যি আমার ফ্রেন্ড অভিকে ফোন দিছিলাম, বাট আপনার মার নামে চলে গেছে নাম্বারে। তো বলে আচ্ছা, হেসে দিয়ে বলতেছে আসলে আমার মা তো অন্য সন্দেহ করছে, যে ভাবতেছে আপনি আমার হয়তো বা কিছু, বলতেছে যে কি বৌমা নাকি, বৌমা তো অনেক সুন্দর করে কথা বললে, হ্যাঁ তা এইসব বলতেছে, বৌমাকে কি ঘরে আনা লাগবে? তো আমি হেসে দিয়ে বলতেছি আসলে না ভাইয়া, সরি, আমি আর ফোন দিব না আপনার মাকে। তো ও হঠাৎ করে বলতেছে অভি কি তোমার বয়ফ্রেন্ড নাকি? তো আমি বলতেছি না বয়ফ্রেন্ড না, এমনি ফ্রেন্ড, গুড ফ্রেন্ড। কাকে ঘুরতে যাওয়া হয়? আমি হ্যাঁ যা, মানে সব বের করতেছি কোথা থেকে, ছেলেটা প্রচুর চালাক। তো আমিও কম চালাক না, আমিও বলছি হ্যাঁ ঘুরতে যাওয়া হয়। হ্যাঁ স্বীকার করা। তারপর গুরু বলতেছে যে আচ্ছা কিভাবে রং নাম্বারটা হলো? গুরু ওর মার নাম্বার ছিল লাস্টে 9, তো আমি 9-এর জায়গায় 8 বলিনি, কেন 9-এর নিচে সবসময় 6 থাকে। তো আমি বলছি ওটা বলছি যে ব্রেন রে, ও বাবা, দাঁড়াও আমার মোবাইলটা একটু দেখি, আমিও দেখবো এটা কোথায় এই জিনিস, দাঁড়ান তো একটু। কঠিন। হ্যাঁ হ্যাঁ, 9-এর উপরে 6 থাকে। হ্যাঁ হ্যাঁ, তো আমি বলছি যে টাইপে, আমি বলছি কি দেখেন,
মানে এইটা জায়গা 9 বলিনি যাতে ধরা না খাই, এই জন্য বলছি যে মানে এত ইনস্ট্যান্টলি কি করে এভাবে মাথা চলে? অ্যাকচুয়ালি আমি ওর মার প্রতি এতটাই ছিলাম যে আমি হ্যাঁ, সবকিছু ভেবে ভেবে বলতাম যাতে ধরা না খাই কোনো দিক থেকে। আচ্ছা, আচ্ছা, আর okay. তারপর গুরু ছেলেটা বিশ্বাস করছে যে না, তারপরে ছেলেটা মানে মানে ছেলের মূলত ছেলের সাথে আমি কথা বলতাম আমার মার তথ্য নেওয়ার জন্য, আমিও 2 দিন ফোন দিতাম। আর সব থেকে গুরু তখন তো আমি ফেসবুক ইউজ করতাম না, কিন্তু ছেলে ইউজ করতো। আমি কি করছি, আমার বড় ভাই নাম বলছে, আমি ওকে দেখবো, ওকে আমি দেখে নিছি আমার ভাইয়ের আইডি থেকে খুঁজে যে এই ছেলে। তো ছেলে বলতেছে যে আচ্ছা তুমি এফবিআইডি ইউজ করো না? আমি বলি কি না, আমার বাসা থেকে দেয় না। এত বড় মেয়ে হচ্ছে, তখন আমি ক্লাস 7 পড়ি, তো ভাবছি ক্লাস ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি। আমি কি না, দেয় না। তারপরে করার পর গুলো আমি যেটা করি, ও মানে খুঁটে খুঁটে বের করতে থাকে যে আমি তোমার বাসায় আসবো, মানে বাসার সামনে আসবো, দেখবো। কিন্তু আমি বলি কি না, আমি আজকে বের হবো না। আমাদের কিন্তু আমি এমন একটা জায়গার নাম বলি, সেটা হলো সচরাচর গার্ড ছাড়া বের হতে দেয় না, মানে নেভি কলোনি বলি যাতে ইচ্ছারা বের হতে দেয় না। তারপরে গুরু হয় কি, ও যখন আমি ওকে ফোন দিই, মানে তখন হলো বাংলালিং নাম্বার দিয়ে কথা বলতাম, 9 টাকা 29 মিনিট দিত। তো আমি ফোন দিতাম, ফোন দিয়ে কথা বলতাম, 10টা কথা বললে 8টা কথা ওর মাকে নিয়ে বলতাম যে আচ্ছা আন্টি কি করে, মানে ও এটা মনে ফলো করে বেশিরভাগ যে আন্টি কি করে বা কি কোথায় গেছেন, আন্টি খাইছে কি না আপনি। তো ওইসব বলে না প্রথম। তো প্রায় আমাকে, যেহেতু আমার স্কুল ছিল 11টার সময়, ও ট্রাই করার জন্য 11টার সময় ফোন দিত। আর আমি তখনই বলতাম যে আমার নানু বাড়ি যাবো, এখন আমি কথা বলতে পারবো না, আমি 4টার পরে সে কথা বলবো। তো ও এটা ফলো করে যে মার স্কুলটাও তো 11টার সময়, আর এই মেয়েটাও বারবার বলতেছে 11টা। আর ওর মা বললাম না যে স্কুলে যা হয় সব শেয়ার করে, মানে আমি যাই বলি না কেন বলে যে এই মেয়েটা। আর ও যা বলে আমি ওর মাকে কিছু কিছু টাচ দিই, যেমন যদি কোনো একটা অনুষ্ঠান হয় শাড়ি কিনে, তখন আমি বলি যে ম্যাম আমি আজকে স্বপ্ন দেখছি আপনি না এই কালার একটা শাড়ি কিনছেন। উনি তো অবাক, কি ব্যাপারে মেয়ে কিভাবে জানে এতটা, মানে বুঝে না যে বাহিরের কেউ বলে, ভাবছে যে না সত্যিই ফিল করে আমাকে, এর জন্য স্বপ্ন হয়তো দেখে। আমি তোমাকে দেখছি শুধু। তো গুরু তারপর এই করতে করতে প্রায় অনেকদিন চলে যায়। ছেলের প্রতি আমি একটু হয়ে পড়ি, বিকজ ছেলে অনেক লং টাইম আমাদের কথা হতো, মানে আমার 29-30 মিনিট শেষ হয়ে গেল ও ফোন দিত, ওর শেষ হয়ে গেল আমি ফোন দিতাম। এন্ড ছেলেটা খুব কেয়ার, মানে কেয়ার করে, এতটা কেয়ার যা বলার মতো না। আর অনেক গুছিয়ে কথা বলে। ওই সময় সে কিসে পড়তো? ওই সময় ইন্টার ফার্স্ট ইয়ার। আচ্ছা। আর তখন আমি ক্লাস 7-এ পড়তাম। তো খুব যে এই পড়বা, হ্যান করবা, ত্যান করবা, খাবা, মানে এটা ভালো লাগতো যে ছোট মানুষ হয়ে এত ভালো ভালো কথা বলতেছে। এন্ড ওরও ফার্স্টে বলে যে আসলে তুমি যখন ফার্স্টে আমার সাথে কথা বলছিলাম মার ফোন থেকে, তোমার কথাগুলো কেন জানি আমার খুব ভালো লাগছে। তো আর ও ছেলেটা এত সুন্দর করে কথা বলে, আমিও বলছি আপনার কথাটা বলিনি, যে বললে ভাববে যে ও তাহলে কিছু একটা আছে। আমি বলছি কেউ আচ্ছা তাই, কিন্তু আমারও ভালো লাগে, আমার বান্ধবীর সাথে শেয়ার করি। এটা করতে করতে প্রায় 1 বছর 8 মাস আমি শুধু কথাই বলি, মানে শুধু ফ্রেন্ডশিপ কথা বলি, কোনো ইচ্ছে, হ্যাঁ টেলিফোনে। আর আমরা অনেক লং টাইম কথা বলতে বলতে, ও হলো নিউজে, মানে অনলাইনে নিউজে এডিটর ছিল। তো মানে ও সকালে কাজ করতো এন্ড সন্ধ্যায় কাজ করতো, মানে আমি জানতাম কখন কি কাজ করে বা কিছু। তো ওই টাইমে ফোন দিতাম, আর ফোন দিলে ওর মার কথা বেশি জিজ্ঞেস করতাম। তো ওটা ফলো করে একদিন কারা আমাকে বলতেছে আচ্ছা তুমি, আমার এক্সাম চলতেছে গুরু। তো আমি বলছি যে দেখো আমি এতদিন নানু বাড়ি যাবো, আমি তোমার সাথে কথা বলতে পারবো না। এখন পরীক্ষা শেষে আমাকে একদিন ফোন দিছে, নানু বাড়ি বেড়ানো হয়েছে, সবকিছু জেনে গেছে তখন। হ্যাঁ, তো আমি বলছি হ্যাঁ আমি পুকুরে যাবো, আমি তো সাঁতার তেমন জানি না, পুকুরে গোসল করতে গেছি, তখন না আমি ডুবে গেছি। তোমরা কি ডুবে যায় মরো নাই, তুমি যে এত মিথ্যা কথা বলো। মানে আমি তখন একটু মানে হয়েছি কি কয়। তারপরে আমি কি মানে তুমি আর কত মিথ্যা কথা বলবা। আমি কি হয়েছে, তুমি পুকুর পাইলা কোথায়, খুলনার ভিতরে, মানে এটা বলতেছে। তো আমি কি আমি তো গোপালগঞ্জে। কি আর কত মিথ্যা কথা বলবা, এবার তো সত্য কথা বলো। তারপরে গুরু হয়েছে, তো বলতেছে তোমার নাম অমুক, তুমি ওই ক্লাসে পড়ো, তোমার বাসা এইখানে। আমি শুনি, বিশ্বাস করবে না গুরু, সঙ্গে সঙ্গে ফোনটা কেটে মানে একদম চুপচাপ বসে আছে। কি কই, মানে আমি কান্না
কান্না করতেছি, ফোন দিছে, তখন আমরা তুমি তুমি করে বলি, ফোন দেওয়া ভাইয়া আপনার পায়ে দুটা ধরি, আপনি যা বলবেন আমি তাই করবো, কান ধরলে কান ধরতে বলবো, রাস্তায় যা করতে বলবেন। তো আমাকে কি এতক্ষণ তুমি এখন আপনি মানে কি, আমি এখন ছাদে কফি খাচ্ছি, এখনই মাকে যাই বলবো যে মা অমুক তোমার স্টুডেন্ট তোমার সাথে ফাজলামি করছে। আমি বিশ্বাস করবেন না গুরু, আমি কেঁদে ফেলছি, মানে কেঁদে কেঁদে বলতেছি। তারপর হেসে দিয়ে বলতেছে যে আরে পাগল তুমি কেঁদো না, আমি মাকে কিছু বলবো না, কিন্তু এক প্রমিস করতে হবে তুমি কখনো আমার সাথে মিথ্যা কথা বলবা না। তো প্রমিস করি যে কখনো মিথ্যা কথা বলবো না, কিন্তু এখনো শিওর হয়নি গুরু যে আমি বললাম না যে আমরা দুইটা ফ্রেন্ড ছিলাম, আমি না ও, মানে এখনো আছে যে কার কথা বলতেছে। তখন আমি ক্লাস 7-এ পড়ি, আর আমার যে বান্ধবীটা ছিল সে না গুরু যে বললাম না 1 বছর 8 মাস কথা বলি, মানে আমি তখন 8-এ উঠে গেছি, নিয়েও উঠছি, আর ও তখন 7-এ পড়ে। তা আমি বলছি যে আমি 7-এ পড়ি, মানে ও দিয়ে দিছি ওর দিকে। তো একদিনকার ওদের বিড়াল ছিল, তো বিড়ালের বাচ্চা হয়, তা আমি ম্যামকে বললি যে ম্যাম আমার একটা বাচ্চা লাগবে। তো উনি আমাকে দিতে রাজি হয়, যেহেতু অনেক ভালো একটা সম্পর্ক আমাদের ভিতর হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে তুমি আইসো। ফার্স্ট ওর সাথে দেখা করবো গুরু, খুবই যে আমি তো দেখছি ওকে, কিন্তু ও তো আমাকে দেখিনি। তো বলতেছে যে আচ্ছা তুমি তো আসবা, তুমি কি পরে আসবা? কিন্তু আমি বলি কি আমি বোরকা পরে আসবো, কিন্তু আমি তো বোরকা পরি না, আমার বান্ধবীকে পড়াই, আর আমি একটা ড্রেস পরে যাই। আর আমাকে বলি আচ্ছা তুমি একটা কাজ করবা, তুমি কিন্তু শেভ করবা, মানে ও দাড়ি থাকে, তাই বলছি তুমি একটু ফিটফাট থাকবা। ওদের বাসায় যখন যাই, যে বান্ধবীটা যায় ওটা চুপচাপ, প্রচুর চুপচাপ, মানে ও বলতেছে একটা মেয়ে আমার সাথে ফোনে এতটা কথা বলতেছে আর বোরকা ওই পড়ছে, মানে ওই। তা ও আমাকে দেখে তো চুপচাপ কেন, আর মাকে এতটাই লাভ করে যেহেতু, তাহলে মার সামনে চুপচাপ কেন, ওই মেয়েটা পটপট করতেছে কেন মার সামনে? মানে ম্যামের বাসায় আমি ফার্স্ট ওই দিনকারে যাই, তো খাচ্ছি আর ম্যামের সাথে বেশি বলতেছি। এখন ও ফলো করছে যে এই মেয়েটা কেন তো কথা বলতেছে। গুরু ঈদে শেষ কি বলে ওই যে বিড়ালের বাচ্চা দিয়ে আসেন, নিচে সিঁড়ি থেকে নামবো, তো আমি একটা ভুল করে ফেলি, যেহেতু বলছে ও তো জানে আমি না ও, তো আমি না নিচের সঙ্গে নামার পর শেভ করছে, খুব ভালো লাগতেছে। তো ও বলতেছে আমি তো বলছি ওই মেয়েকে শেভ করার কথা, ও আমাকে বলছে, তাহলে ও কেন বলবে? এইটাও ফলো করে, 2-1টা কথা ফলো করে। তো হঠাৎ করতে করতে 2-3 মাস পর চোর চুরি করলো, হ্যাঁ গুরু ও প্রচুর চালাক ছিল, বললাম না যে আমি কি চালাক, তার থেকে অনেক চালাক ছিল। তো গুরু তারপর গিয়ে 3-4 মাস চলে যাওয়ার পর আমি বলি কি ভাই, মানে সত্যি কথা বললি এইখানে, মানে ওর মাঝে তো টিচার, আমি প্রশ্ন চাই, মানে আমি সাজি না, আমি বলি কি যে আমারও, মানে ও তো জানে আমি আমার বান্ধবী, আর আমি কি ওই আমার ওই বান্ধবীটা না একটু ইয়া লাগবে, তুমি সাজেশন দিতে পারবা? বলে কি আচ্ছা ওকে কথা বলাই দিও। এখন আমি কিন্তু সে যে কথা বলতেছে, আই মিন ওই যে রুমাল দিয়ে কথা বলতেছি, কিন্তু ওই ছেলেটা বুঝে নাই ফার্স্টে, কিন্তু সেকেন্ড দিন যখন প্রশ্ন চাইছি বা কিছু, তুমি আর কত মিথ্যা কথা বলবো আমার সাথে। তো আমি আবার ধরা খেয়ে যাই সেদিনকে। কিন্তু গুরু ধরা খেলে কি হবে, ধরা খাওয়ার পর থেকে আমাদের কথাবার্তা যতটা মানে কথা হতো তার থেকে বেশি কথা হয় এখন, মানে যে সব। আমার একটা প্রশ্ন, তোমার এই ধরা খাওয়াটা প্রথম ধরা খাওয়া, ও টের পায় কি করে যে তুমি গোপালগঞ্জ যাওনি কিংবা নানুর বাসায় সব বানানো? ও কি করে? ও যে বললাম না ওর মা সবকিছু বলে, ওর বাসায় যে ওই মেয়েটা, হ্যাঁ ওই মেয়েটা আমাকে আজকে ও গুরু। আর সব থেকে বড় কথা হলো একটু করছি, পিছিয়ে যাই, মানে ওর বাসার সামনে আমি যেতাম, মানে ম্যামকে ফলো করতে করতে যেতাম, আর ও হলো 3/4 প্যান্ট সবসময় পরতো, তাই আমি ফোনে বলতাম আজকে না আমি তোমাকে দেখছি তুমি 3/4 প্যান্ট পরে খেলতেছো, ক্রিকেট খেলতেছো। তো বলে ওই মেয়ে আমাকে কিভাবে দেখলো? আর ওর মা যায় বলে যে বাপি, ওকে বাপি বলে ডাকে, যে ও না আজকে আসছিল আমাদের বাসার নিচে। তো ওইটাও মানে বললাম না যে আমি যা করি ওর মাঝে বলে, সব বাসায় সব শেয়ার করে, এইটাও ওই করে বলছে যে আমি এভাবে ধরা খাই, দুইটাই ধরা খাই। তারপর আস্তে আস্তে গুরু আমাদের সম্পর্কটা খুব ভালোভাবে যাচ্ছিল। তো ও হঠাৎ বলে যে আচ্ছা ঠিক আছে আমরা দেখা করব, মানে আলাদা দেখা করব, যে এতদিন তো মার সাথে দেখা করছি, এবার আলাদা দেখা করব। আর ও প্রায় ঘরে কফি বানাতো, এর জন্য বলছে যে আমি তোমাকে কফি বানাই খাবো। তো আমি প্রায় বলতাম যে কবে খাওয়াবা কবে খাওয়াবা। তো একদিন বলে আচ্ছা ঠিক আছে তুমি আমার বাসায় আসো। গুরু ওর বোন ছিল, ওর বোন জব করতো, আর ওর মা স্কুল টিচার ছিল। যেহেতু ওর মা স্কুল চলে গেলে ও বাসায় থাকতো, আর আমাদের হলো বাহিরে দেখা করাটা খুব টাফ ছিল, বিকজ ওর মা মানে আমি স্টুডেন্ট, আর দেখা করলে অন্য একটা সন্দেহ করবে। এর জন্য আমি খুব ভয় পাই, যে প্রথম ভাবি ও কি আমাকে বেঁধে রেখে ওর মাকে
আমাকে ফোন দিবে যে এইটাই সেই মেয়ে, মানে প্রচুর ভয় পাই। প্রথম দিন দেখা করতে বলে সেদিনকার আমি যাই না, ইচ্ছা করে যাই না, দেখি কি করে। সেদিনকে স্কুলে চলে যাই, দেখতেছি যে অ্যাসেম্বলিতে দাঁড়ায় ওর মা না একটা টিচারের সাথে কথা বলতেছে, মানে খুব ইভাবে আমার বাধার জন্য মনে হয় প্ল্যান করতেছে যে আমি আজকে যাইনি। খুব ভয় পাই। তো আর ওর মা হলো আমাকে ট্রাই করার জন্য, মানে যে আমি কি সত্যি আমাকে লোক দিয়ে ফোন দেয়াইছে কিনা, অন্য টিচারের নাম্বার দিয়ে দিচ্ছিল আমার নাম্বারটা। কিন্তু গুরু আমি হলো যার ভয়েসটা একবার শুনি ফোনে বুঝে ফেলি যে এটাই সে। তো ফার্স্টে একদিনকার স্যার ফোন দিছে যে ট্রাই করার জন্য, তো আমি বুঝে ফেলছি এটাই স্যার। বলে কি এটা কি অমুক জায়গায়, আমি কি জি জি, মানে ওই ম্যাচ করি যে একই। তো সেকেন্ড দিন স্যার আমি শিওর হবো যে এটা স্যারের নাম্বার নাকি। তো স্যারে বলি স্যার আপনি তো ক্লাস 9-এর টিচার, আপনি একটু স্টুডেন্ট পড়ান, আমি তো ক্লাস 8-এ পড়ি, ভাবছি যে 9 উঠে আপনার কাছে পড়বো, আপনার নাম্বারটা দিবেন, আমার মা আপনার সাথে কথা বলবে বা ফ্যামিলি কথা বলবে। তো স্যার দিয়ে দেয়। তো স্যার ফার্স্টে গ্রামীণ নাম্বার দেয়, বাট আমাকে হলো বাঙালিং দিয়ে দেয়। আমি স্যার আমার বাসায় তো গ্রামীণই, আপনার আর কোনো নাম্বার আছে? বলে হ্যাঁ আছে। আর বাংলালিং যখনই দেয় মেস করে যায়, আমি শিওর হই, মানে আমি কিন্তু ইচ্ছা করে নাম্বারটা চাই মিথ্যা কথা বলে, যাতে বুঝি এই স্যারটা কিনা, বুঝে ফেলি। তো সেকেন্ড দিন যাই বাসায়, যে বিশ্বাস করে যাই যে না। তো গুরু বিশ্বাস করে যাওয়ার পর দেখছি ও কম্পিউটার কাজ করতেছে, আমি পাশে বসা কথা বলতেছে, খুব মানে ফোনে যতই ফ্রি কথা বলি না কেন ওর সামনে যে আমি থতবত খেয়ে যাচ্ছি, ভয়ে চুপচাপ বসে আছি। কিন্তু ওই ছেলেটা গুরু এতটা ফানি, মানে এতটা হাসাতে পারে, সবকিছু মেনটেন করতে পারে, এরকম একটা ছেলে ছিল। বলে আরে বাবা ভয় পাওয়ার কিছু নেই, আমি তো আমাকে বিশ্বাস করে আসছি, আমি বিশ্বাসের মর্যাদা অবশ্যই রাখবো। তো কফি বানালো, খেলাম, খাওয়ার পর গল্প টল্প করলাম, কম্পিউটারে দেখলাম, নাটক দেখলাম 2টা, তারপরে চলে যাই। আর তখন আমি গুরু 8-এ পরীক্ষা দিই, জেএসসি পরীক্ষা দেওয়ার পর অনেক থাকে, মানে গ্যাপ থাকে। তো ওই গ্যাপে আমরা দেখা করতে যেতাম, মানে ওদের বাসার ওইখানে আমরা গল্প করতাম, ওদের ছাদ ছিল, ছাদে বেশি গল্প করতাম। তখন কিন্তু আমাদের রিলেশনশিপ ছিল না, জাস্ট ফ্রেন্ড ছিল। তো গুরু একদিনকার আমি জানতাম না ওর মার মানে স্কুলটা একটু তাড়াতাড়ি ছুটি দিবে। তো হয় কি আমিও উঠি সিঁড়ি থেকে, আর মানে নামবো, আর আমি ওকে বলতেছি যে আচ্ছা আমার না নামতে ভয় লাগতেছে। কেন? আমি তোমার মা যদি উঠে পড়ে? তো বলতেছে ধরবো কা, মা আসবে না, মা 4টার সময় আসবে। কিন্তু ওই দিনকার মা একটু তাড়াতাড়ি চলে আসে, 1:30টার সময় চলে আসে। গুরু আমি যেই না আমি আর উনি উঠে, আমি তো ওনার থেকে ভয়ে, মানে উনিও মানে প্রচুর রাগ করে যে বাসায় কেউ নেই। আর গুরু ওনাদের হ্যাঁ রাগ করার বিষয়, ওনাদের দোতলা একটা মানে ছিল, এন্টি পার্টি ছিল, মানে খুব করতো, দেখতো, ফলো করতো কে আসে কে যায়। তো উনি ঘটনা হতেই পারে। তো আমাকে সেদিনকার উনি প্রচুর রাগ করে। তো আমি কি করব, কি বলেই করবো, গুরু আমার ব্যাগে ফেস ওয়াশ ছিল একটা নিউ। তো আমি বলছি ম্যাম আপনাকে এটা আমি দিতে আসছিলাম, এটা বলছি। বলে কি দিতে আসছো, তুমি জানো না আমার ক্লাস এক্সাম কয়টা শেষ হয়? বলে কি ম্যাম আমি তুই এখন তো স্কুলে থাকি না, শিওর জানি না। তো ছেলেকে যায় বলতে আসে হ্যাঁ ও বাসায় আসছে। কি মা আমি তো গেট খুলিনি, কিন্তু গেট খুলছিলাম। কাকিমা ওর কি দোষ, ও কি জানে বাসায় কি আছে এখন আর না নেই, তুমি খালি খালি ওকে ছাড়ছো কেন? তারপরে দিন স্কুলে যে আমি মুড একটু ভার ভার করে রাখছি। তো ম্যাম এসে বলতেছে আচ্ছা দেখো তুমি তো আমাদের ফ্যামিলি বিষয়ে কিছু জানো না, এর জন্য হয়তো বা আমি তোমায় অনেক কিছু আছে যে আমি তোমাকে বলিনি, এর জন্য 2টা কথা বেশি বলে ফেলছি আমাদের। তবে সব কথা শেয়ার করলো যে ওনার বাসার। আর গুরু কারো কাছে শেয়ার করে না, কিন্তু আমার কাছে সবকিছু শেয়ার করে ওনার বাসার কথা, যেহেতু ওনার আমি ছিলাম, অনেক ফ্যান ছিলাম বলতে গেলে। স্কুলে আসলেই ফার্স্টে ওনাকে দেখতাম যে আসছে কিনা, না আসলে জিজ্ঞেস করতাম এই ম্যাম আসেনি না। ফার্স্ট ক্লাস প্রেজেন্ট দিয়ে আমি আমার মানে এক চোখও দেওয়া হয়ে যেত যে কমন রুমের সামনে থেকে আমি যাবই, কোনো বাহানায়, হয় চক আনতে না ডাস্টার আনতে, মানে যে কোনো একটা বাহানায় আমি যাবই ওনাকে দেখতে, এরকম একটা ছিলাম। মানে ওনার ছেলে থেকে আমি ওনার প্রেমে আগেই পড়ছি, বললাম তো আগেই। তো এরকম করতে করতে গুরু প্রচুর ম্যামকে এতটা ভালোবাসি যা বলার বাহিরে, মানে সবকিছু করতে পারবো ওনার জন্য, এরকমই ছিল। তো প্রত্যেকটা অকেশনে ওনাকে গিফট দেয়া, অন্য টিচার জেলাস ফিল করতো যে এই মেয়ে কেনই ওকেই করে। সবাই ভাবতো যে ওনার ছেলের সাথেই আছে, কিন্তু তখন কিছুই ছিল না, ওনার খালি খালি বলতো। তো ম্যামও বলতো যে ম্যামও কিছু বলতো না তখন, যে পিচ্চি মানুষ। আর আমার ছেলেকে, আর সব থেকে বড় কথা হলো গুরু সে ছিল হিন্দু, আমি ছিলাম মুসলিম। মানে
তো সবাই মানে কিছু কিছু মানুষ বিশ্বাস করতো না, যেহেতু ধর্ম আলাদা, পসিবল না। তো কিন্তু আমরা যে তলে তলে টেম্পু চালাই কেউ তো দেখে না। তারপরে গুলো হওয়ার পর ম্যাম অনেক কদিন ফলো করে যে আমি ওনার প্রতি তো অনেকই হয়ে যাচ্ছি। তো আমি ম্যামকে বারবার বলতাম যে ম্যাম আপনার বাসায় দাওয়াত দিবেন না, মানে এবার সেদে সেদে দাওয়াত নিতাম যে ম্যাম আজকে এটা খাওয়াবেন, ম্যাম ওইটা খাওয়াবেন। তো ম্যামও সন্দেহ করতো না। তো গুরু প্রায় 5 থেকে 6 দিন আমি ওনাদের বাসায় যাই, মানে ওনার ছেলের সাথে গল্প টল্প করি। তো একদিনকার গুরু যে লাস্ট গুরু সেদিনকার পিকনিকে যায়, ক্লাস 10 থেকে যে শিক্ষা সফরে যায় না, হ্যাঁ তখন আমি ক্লাস 8 থেকে 8 হ্যাঁ গুরু 8 বললাম তো এক্সাম দিছি, রেজাল্ট দিবে তখন যাই 2015 সাল ফেব্রুয়ারি মাসের 27 তারিখে। টাইম গুরু মনে আছে এখনো, আমার ডায়েরিতে সবকিছু লেখা থাকে। আমি একটু ভালো করে তোমাকে দেখিনি, ধরো পজিশনটা ঠিক করে নিই। একটু দেখা দরকার, আসলে দেখা দরকার। বলো। আমি তো খুব অবাক হয়ে দেখছি খালি। বলো। গুরু তারপরে টাইমটা ছিল 4:15 কি 16 এর ভিতরে হবে, আমি অত শিওর জানি না। আর গুরু সেদিনকে আমি একটু অ্যাক্সিডেন্ট করে বলতে কি আমি ছাদ থেকে মানে বৃষ্টি হয় পড়ে যাই, মানে হাতে আমার প্লাস্টার করা থাকে। হ্যাঁ তো বলছে আচ্ছা ঠিক আছে তুমি আসো। শীতের সময় ছিল, যেহেতু ফেব্রুয়ারি মাস, হালকা হালকা ছিল। তো ও শিক্ষা সফরে যায়, আমার একটু লং টাইম পায়। আগে তত লং টাইম আমরা কথা বলতে পারতাম না। ওর বোনও চলে আসতো, ওর ফ্যামিলির সবাই ছিল, ওর মাসিরা, মানে যারা যারা সবাই শিক্ষা সফরে গেছিল। তো আমি কথা বলতেছি, ও একটু মানে হাতে ব্যথা সেটা ধরতেছে যে আহারে ব্যথা পাইছো কিনা। তো ওই দিনকার গুরু ফার্স্ট প্রপোজ করে, মানে 2015 সালে। আমরা বসে আছি, তো বলতেছে যে আচ্ছা তুমি কি আমাকে লাইক করো? তো আমি বলতেছি হঠাৎ এই প্রশ্ন, কি যদি লাইকই না করতা কেন আমাকে বিলিভ করে এরকম বাসায় আসছো, কথা বলছো, করছো, এটা বলতেছে। তো আমি কই কি লাইক না করলে তো আমি কথা বলতাম না তোমার সাথে। কয় কি এটা কি শুধুই লাইক নাকি সামথিং? তো আমি বলি কি লাইক তো করা যায় সবাইকে, কিন্তু সামথিং তো সবাইকে করা যায় না। আর ওর প্রতি আমি এতটা উইক হয়ে পড়ি গুরু, মানে ও অনেক বুঝাতো, বলতাম না যে ওর মতো একটা ছেলে সত্যি হওয়া খুব যে এত সুন্দর করে বুঝাতো যে আমি আর ছোট মানুষের বুঝালে কিন্তু বেশি ভালো লাগে যে কি সুন্দর বুঝাচ্ছে। ছোট মানুষ বুঝালে বেশি ভালো লাগে, আমি এটা জানতাম। হ্যাঁ গুরু ভালো লাগে যে একটা ছেলে আমাদেরকে কেন ছোট মানুষ কেন বুঝায় না? কিন্তু আমি তোমাকে দেখে আমার খুব ভালো লাগছে, মানে এত ছোট মানুষ এত ছোট করে বলছে তো মজা লাগছে। বলো গুরু। তারপরে বলতেছে, তারপরে বলে যে আমি তোমাকে ভালোবাসি, এইসব আমিও বলি। তারপরে একটা কথা বলে যে দেখো আমাদের ধর্ম তো আলাদা, কি হবে? তো আমি ফার্স্ট একটা উত্তর দিই যে আমাদের রক্ত তো সবার এক, তোমার লাল আমার লাল, ধর্মে তো ভেদাভেদ নেই। পুরা ছবি, হ্যাঁ পুরা ছবি। ছোট মানুষ তারপর এভাবে বুঝাচ্ছে গুরু। এইটা বলার পর ও মানে বলে যে তাও তো ঠিক, কিন্তু সোসাইটি তো মেনে নিবে না, মানে এইটা বলতেছে। মানে বললাম ও খুব রিয়েলিটি মানে গুরু, মানে এখন তো ভালোবাসায় বেশিরভাগ আবেগ থাকে, কিন্তু ও রিয়েলিটি বেশি মেনে চলে সবকিছুতে, এই জন্য ভালো লাগে। তো বলতেছে দেখো সোসাইটি তো মেনে নিবে না, হ্যাঁ। তো আমি বললাম যে যখন আসবে তখন দেখা যাবে, আগে তো চালাই যায়, আগে তো প্রেম চালিয়ে যায়, তারপর টেম্পু তো চালাইতে হবে। হ্যাঁ হরতাল কেউ দেখবে না গুরু। তারপরে কথা ওরকম চালায় যাওয়ার পর ওই দিনকার মানে ফার্স্ট আমি ওই দিন থেকে কাউন্ট করে যে ওই দিন থেকে আমাদের রিলেশনশিপ শুরু হয় 2015 সাল। গুরু করতে করতে খুব ভালো একটা রিলেশনশিপ, ও খুব কেয়ার করে, পড়াশোনা করার। গুরু ওর কথা আমি ফেলতে পারতাম না, মানে ফ্যামিলি সবার কথা ফেলবো কিন্তু ওর কথা আমি কোনোদিনও ফেলবো না, এরকম একটা। পড়তে বসছি, মানে ওর একটা টাইম থাকতো যে গুরু এই টাইম থেকে পড়বা তুমি, তারপরে এসে আমি তোমাকে নক দিব, তুমি তখন আমি গুরু ফেসবুক ইউজ করি। ফার্স্ট ওই খুলে দেয় গুরু, এই যে আমার যেই ফেসবুক আইডিটা ওরই নাম দিয়ে খোলা এখনো আছে, এই জন্য আমি এখনো চেঞ্জ করিনি।
গুরু তারপরে খুলে দেয়, তারপর কথা বলি, বলতে বলতে একটা মানে আমরা কথা বলতাম তখন, তো আগে তো ফোনে কথা বলতাম মিনিট কিনে, তখন আমরা হলো মেসেঞ্জারে কথা বলা শুরু করি। অল টাইম গুরু ফোনে থাকতো, মানে কানেক্টিং থাকতাম, যা করতাম পড়ার সময় না, মানে মা বাবা কথা বললে সেটা শুনতো, মানে সবকিছু, বাইরে গেলেও কথা বলতাম, এরকম একটা ইচ্ছে ছিল। গুরু আমরা এমন কথা বলতাম, কখন যে আজান দিত, মানে ফজরের আজান দিত টেরও পেতাম না, কিন্তু কি বলতাম আমরাও জানতাম না। এ করতে করতে গুরু অনেক দিন চলে যায়। আর ওর মার বার্থডেতে আমি উইশ করে বাসায় যাই, করা, মানে এমন একটা সম্পর্ক হয়ে গেছে যে ওনার ফ্যামিলির মেম্বারের মতো হয়ে গেছি আমি। মানে ওর মা আমার ছবি ওনার আইডিতে পোস্ট করে, সবাই বলে এটা কি মেয়ে কি না, মানে এমন ভাবে ছবি তুলে কেউ বিলিভ করে না যে আমার টিচার, মানে জড়িয়ে ধরা, করা, সবাই ভয় পায় যে ম্যাম কি, সেই ম্যামকে আমি জড়িয়ে ধরতেছি, মানে সবাই একটু অবাক, সবাই ভাবে যে মেয়ে। তো ম্যামও ভালো সম্পর্ক ছিল তখন আমাদের। তো গুরু হঠাৎ ম্যাম জেনে যায় যে আমি তাকে ওই যে রং নাম্বার থেকে ফোন দিয়েছিলাম। জেনে যাওয়ার কারণটা হলো গুরু আমারই ভুল ছিল, ওনার নাম্বারটা সেভ করা ছিল বান্ধবীর নাম্বারে না, আমি কি করি ওই নাম্বার থেকে, উনি আবার নাম্বার কি করে রং নাম্বার দিয়ে ফোন থাকলে মানে ওই রং নাম্বার লিখে সাইডে ওই ব্র্যাকেট দিয়ে নামটা লিখে দেয়। আচ্ছা, তা আমি মানে ওনার ছেলে বারবার বলতো যে তোমার নাম ওই নাম্বারটা কিন্তু এখনো আছে মার ফোনে সেভ করা, তাই আমি বলতাম তুমি ডিলিট করে দাও। তো একদিন কারো চুরি চুরি করে ডিলিটও করে দেয়। করে দিলে কি গুরু হবে, কি বুঝে হয়েছে, স্যারটা ফোন দিছিল না, ওনার কাছে রয়ে যায়, ওনার কাছ থেকে আমাকে করে। আর গুরু যেই নামটা বলছি সেই নামটা হলো আমি ম্যাম একদিনকার সিলেবাস নিছিল, মানে করবে বলে রেজাল্ট সরি প্রশ্ন করবে বলে আমার কাছ থেকে সিলেবাস নিছিল। নাম ছিল সরি নাম ছিল আমার ওইখানে ওইটা, কিন্তু ম্যাম ফলো করে যে এই নামটা কেন, তারপরে কি করে ওই ফোন দেয়, ওই নাম্বারে ফোন দেয়। আমি কি করি, ফোন দিলে নামটা লেখা ছিল ম্যাম নামে, ফোন দিয়ে বলি হ্যাঁ আসসালামু আলাইকুম ম্যাম বলেন, মানে উনি মানে ধরা খেয়ে যায়, আমিও বুঝিনি যে এতদিন পরে এই নাম্বারে ফোন দেবে ম্যাম। আর ম্যাম তুমি এই কাজটা আমার কাছে সাথে করতে পারলা ম্যাম। তখন থেকে আমাদের একটা মানে খুব মানে ম্যামও রাগ রেগে যায়, আমি কি করব না কি করবো বুঝে উঠতে পারতেছিলাম না। আর এই ক্ষেত্রে আমরা একটা ছোট্ট বিরতি আমরা নিই। সত্য কথা বলি, আজকে মনটা তো এমনি ভালো, হ্যাঁ ওয়েদারটার কারণে সবকিছু মিলে খুব ভালো আছি, বাট বহুদিন পর এরকম একটা প্রাণচঞ্চল উপস্থাপনা শুনছি যে এত অল্প বয়সে এত একদম তুমি প্রথমে খুব ঘাবড়ে গেছিলে, বাট পরবর্তীতে তুমি যেভাবে কথা বলছো, তোমাকে আমি বলেছিলাম যে মনে করো একদম পাশের বাসার বন্ধু, এখন মনে হচ্ছে একদম বন্ধুর কাঁধে হাত দিয়ে গল্প করছে। বিষয়টা এরকম খুবই ভালো লাগছে। আমার মনে হয় যে অনুষ্ঠানটা মানে পুরোটা শুনি, তারপরে আমরা আসলে বিশ্লেষণে যাবো, শ্রোতারা তখন তাদের মূল্যবান মতামতগুলো জানাবেন। ফিরে আসে ছোট্ট একটি বিরতির পর। প্রচন্ড বৃষ্টি হবে এবং সেটা অবশ্যই হতে হবে টিনের চালে, মানে আমার টিনের চালে সে আওয়াজটা আমি পেতে চাই, এবং তখন হয়তো রবীন্দ্রসঙ্গীত চলবে। আর সবচেয়ে বেটার হয় হচ্ছে যে তুমি এটা কখনো পেয়েছো কি, এটা আমি ছোটকালে করতাম আমি বন্ধুদের জন্য, যখন বৃষ্টি হতো, বৃষ্টিটা আমার খুব পছন্দ বরাবরই। রাতের বেলা যখন বৃষ্টি হতো আমার বিছানাটা ছিল জানালার সাথে, তো আমি কি করতাম, বৃষ্টি হলে জানালাগুলো বেশি করে আর খুলে দিতাম, আর আমি যতটা পারতাম পারলে দেয়ালের সাথে মিশে যেতাম, বৃষ্টির পানি এসে আমার গায়ে পড়ে, ছাপটা জেনে আমার গায়ে এসে পড়ে। মানে এই যে ছোট ছোট কিছু অনুভূতিগুলো না, মানে এগুলোর যে আনন্দের এবং এটার যে অভিব্যক্তি, মানে এটা আসলে কোনো কিছুতে বিচার করা যায় না। তো আমার এরকমই, তুমি যখন মিউজিক ব্যাকগ্রাউন্ডটা বাজছিল তখন ভাবছিলাম যে এরকম যদি একটা কখনো মুহূর্ত হয় যে টিনের চালে প্রচন্ড বৃষ্টি পড়ছে, রবীন্দ্রসঙ্গীত শুনছি আমি, এবং সেই সাথে হচ্ছে অবশ্যই বৃষ্টি দেখতে পাচ্ছি, কিংবা উঠোনের উপর যদি হয় যে উঠোনের উপর আছড়ে পড়ছে বৃষ্টিগুলো, মানে এই রাতের বেলার বৃষ্টিটা কিন্তু একটা অন্যরকম, রাতের বৃষ্টি আমার অন্যরকম। মানে আমার কাছে না রাতের বৃষ্টিতে মানে মনে হয় শুধু লিখি, মানে শুধু লিখতে ইচ্ছা করে, গান শুনি, লেখি, মানে হৃদয়ের যত কথা, হৃদয়ের যত ব্যথা সব ঢেলে দিই আর টেম্পোতে নিয়ে চালাতে থাকি। টেম্পো চালক না, ভালো লাগছে। টেম্পোর জন্য কিন্তু প্রচুর কমেন্টস আমরা কিছু কমেন্টস পড়ি, দেখি, কারণ আমার মনে হয় যে আমরা নিজেরা যতটা উপভোগ করছি আজকের অনুষ্ঠানটা, শ্রোতারাও নিঃসন্দেহে ঠিক সমপরিমাণ উপভোগ করছেন, এবং তার কিছু উদাহরণ যদি তুমি আমাদেরকে শোনাও। ওকে, অনেক কমেন্ট চৌধুরী আলমগীর আছেন সাথে,
আচ্ছা, ভাবছি এখনো আমিও প্রেম করে মেয়ে বাসায় এনে নাটকটা দেখাবো। আচ্ছা আচ্ছা, নাটক দেখাবে। নীল লিখেছেন নরসিংদী থেকে শুনছি। আর এনামুল রানা লিখেছেন গুরু মিস শ্রাবণীকে দেখতে ইচ্ছা করছে। এত আচ্ছা। পিচ্ছি একটা মেয়ে কিভাবে টেম্পো চালাতে পারে? খুলনায় বাড়ি বলে কি সব এরকমই হয়? আচ্ছা, খুলনায় বাড়িতে কি সব, মানে খুলনার কি সবাই টেম্পো চালায়? হয়তো সে খুলনার সাথে টেম্পু করছে, নাহলে বুঝলো কিভাবে? হৃদয় ইউনুস আছেন, মেয়েটা কথা বলতে বলতে টায়ার্ড হয়ে যাচ্ছে, লেটার ড্রিঙ্ক সামথিং আছে, ওকে কিছু খেতে বলা হয়েছে। আচ্ছা, ও ক্লান্ত হবে না। না না, ও ক্লান্ত হবার কথা না ভাই। ওমর ফারুক অপু আছেন, আচ্ছা আজকের অতিথিকে মনে হচ্ছে লেডি গাগা। লেডি গাগা। আচ্ছা, মোহাম্মদ সিফার আহমেদ আছেন, এই মেয়েটার মতো আমার একটা বেস্ট ফ্রেন্ড ছিল, খুবই চালাক, সেও খুব কম বয়সে প্রেমে পড়েছিল আর এখনো তার প্রেম চলছে। বাহ। মোহাম্মদ হোসেন আছেন, কি মেরে বাবা, কি মেরে বাবা কমেন্ট আছে কতগুলো হয়েছে। ওরে বাবা, ওরে বাবা রে, কি মেয়ে। বাবা না, ওরে বাবা, ওরে বাবা। আবিদা নুসরাত লিখেছেন, গুরু আপনাকে সুন্দর লাগছে। আমাকে কোথায় সুন্দর লাগলো? ওই যে ছবি একটা ও দিয়েছেন। আচ্ছা, ভাবিষ্টিক ছবি যে দিয়েছি। হ্যাঁ, ভাবিস্টিক ছবিতে আপনাকে আচ্ছা। খুব সুন্দর লাগছে। আচ্ছা, থ্যাংক ইউ। সাইদ রাশেদ লিখেছেন, আজকে প্রোগ্রামটা অনেক মজার, হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাচ্ছে, বোন তোর পায়ের ধুলো দিস। ও, আল্লাহ পাবেল আহমেদ লিখেছেন, রংপুর থেকে শুনছি গুরু। মারুফ হোসেন বিশাল লিখেছেন, আজ ছোট্টাপুটির কথাগুলো শুনতে ভালোই লাগছে এবং খুব হাসি পাচ্ছে। মেরিনা সরকার লিখেছেন, খুবই ভালো লাগছে, ওয়াও। ঝরা পালক আছেন সাথে, অনেক ভালো লাগছে লিখেছেন। মোহাম্মদ হিরণ তালুকদার লিখেছেন, এত রাগ জেগে থাকি শুধু গুরু এই প্রোগ্রামটা শোনার জন্য, আই লাভ ঢাকা এফএম। সাথে আছেন আহসান ইসলাম হৃদয়, ডিড আই হ্যাভ কেম টু রাইট প্লেস, ইজ দিস দ্য রিয়েল পেজ? ইয়েস, ইউ কেম টু দ্য রাইট প্লেস। এটা আসল পেজ। এইটা একদম সঠিক ঠিকানা, আমাদের আর কোথাও কোনো শাখা নেই। মিনুর ইসলাম লিখেছেন, বন্ধু কেমন আছো? ভাবছি তোমাকে আর গুরুকে নিয়ে ঘুরতে যাবো, আশা করি তুমি এবং গুরু রাজি আছো। আচ্ছা, কোথাও যাওয়ানি, আচ্ছা কোথায় যাবে সেটা চুজ করতে পারছে না, এই কই যাবেন? কাকে রে? তোমাকে নিয়ে? আপনাকে নিয়েও যাবে, আমাদের দুজনকে নিয়ে যাবে। আমাদের দুজনকে নিয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ, কোথায় যাওয়া যায়? আচ্ছা, একটু ভেবে দিই। একটু ভেবে নিই, এটা আমরা ভেবে জানাচ্ছি। হ্যাঁ, আশিক লিখেছেন, নাইস স্টোরি, লিসনিং অ্যান্ড এনজয়িং আ লট। আরশাদুল আকরাম শাহ লিখেছেন, আজকের অতিথির ভয়েস এবং হাসির উপর ক্রাশ খেয়েছি। আচ্ছা, ক্রাশের লিস্টটাও কিন্তু অনেক বড় আজকে, শ্রাবণী। না, আজকে আসলে এখন পর্যন্ত আমরা যতটুকু শুনছি, মানে ছোট্ট বন্ধু তো আমাদের, সাধারণত আমাদের স্টুডিওতে এই বয়সে 2-4 জন এসছেন। এর আগেও এই কমেন্ট এসছেন। আমার পড়তে হয়, তাপস বেগ লিখেছেন, মেয়েটা ছোট হলেও দেশ চালাতে পারবে। ভালো লাগছে, মানে সত্য কথা বলি, শ্রোতারা যখন এই ধরনের কমেন্ট গুলো দেয় তখন আমাদের সবচেয়ে বেশি ভালো লাগে। তার কারণ যাদের জন্যই অনুষ্ঠানটি, যাদেরকে শোনানোর জন্য হোক, শিক্ষার জন্য হোক, বোঝানোর জন্য হোক, যে কারণেই হোক, যাদের জন্য, শ্রোতারাই তো আমাদের এই অনুষ্ঠানের মূল প্রাণকেন্দ্র। তো তারা যখন উপভোগ করে তাদের এই মতামতগুলো শেয়ার করে, তখন আসলেই ভালো লাগছে। ট্রুলি স্পিকিং, খুবই যে আমার খুব বহুদিন ভালো লাগছে, পর আজকে বহুদিন একটা সুন্দর প্রাণ চঞ্চল মনে হচ্ছে। হ্যাঁ, মানে আমরাও খুব হার্ট টু হার্ট কানেক্ট করতে মানে পারছি এটার যদি সাথে। শব্দগুলো এরকম বলি, আমি জানি না শ্রোতারা সহজে বুঝতে পারবে কিনা, যে চিপস খেলে যেমন কুরমুর কুরমুর আওয়াজ করে, ঠিক মনে হচ্ছে ওই চিপস খাওয়ার পরে কুরমুর। আপনি এক্সাম্পল দেন, ভালো কথা। এটা কি এক্সাম্পল? না, আর বাবা রে বাবা, ভাবা যায়। আমার মনে হলো যে মানে চিপস খাওয়ার চিপস খাওয়ার সময় যে কুরমুর শব্দটা কি খুব আনন্দ লাগে আপনার? আনন্দ না, মানে ওটা একটা ফিলিংস হচ্ছে, মানে খুব মচমচা, খুব ক্রিস্পি। আজকের পর্বটা খুব ক্রিস্পি, তাই তো? তো আজকের পর্বটা খুব কুরমুর কুরমুর ক্রিস্পি। কুরমুর কুরমুর। সাইমুম সাজিদ লিখেছেন, আচ্ছা ও যে টেম্পো চালায়, ওর কি লাইসেন্স আছে? এই টেম্পো লাইসেন্স তো লাগে না, এই টেম্পো তো সবাই চালাতে পারে ভাই, উইদাউট লাইসেন্স। শেখের আহমেদ আছে, হ্যালো পুরোতে পান ভাইয়া, আমি সিলেট থেকে শুনছি, আজকে আমার জুথি এবং সাকিরের রিলেশনের 1 বছর পূর্ণ হলে একটু উইশ করবেন? একটু উইশ করেন। বিনা পয়সায় আর করবো না ভাই। আমি চিন্তা করছি বিনা পয়সায় কোনো ব্র্যান্ডিং করবো না। আর কিছু করবো না, উইশ করতে টাকা লাগে। আলামিন খান আছেন, লিখেছেন আমাদেরকে জেমিন তাসমিন শেফা বা আহসান নূর আছেন সাথে, লিখেছেন আমাদেরকে মোহাম্মদ মুকলে, শহীদুল ইসলাম, শাহ জসিম, আজকের অতিথির প্রেমে পড়ে গেছেন তিনি। কান্তা শান্তা লিখেছেন, আপনি আমার SMS প্লিজ পড়ে দিলাম।
আচ্ছা, মোটামুটি প্রচুর আমরা কম, অনেক প্রচুর বন্ধুদের কমে, comments গুলো সবাই পড়েছি। একই আমরা রকম। চাইছি আপনারা আপনাদের সুন্দর মতামতগুলো আমাদেরকে পাঠাতে থাকুন। হাতের লেখা যেরকম হোক কোনো ফ্যাক্টর না, পূর্ণতার চোখ খুব ভালো, খুব ভালো। পড়ে ফেলবে যে কোনো হাতের ছটপট, লেখা। ছটপট, ছটপট। আপনারা আপনাদের মতামতগুলো জানাতে থাকুন আর শুনতে থাকুন আমাদের শ্রাবণীর কিভাবে টেম্পো চালালো এবং সেই টেম্পো কোন বাস স্ট্যান্ডে যে থামলো সেটা আমরা শুনবো। এবং শ্রাবণী মাত্র কিন্তু ধরা খেয়েছে, ওই জায়গায় ছিলাম না। তারপরে কি হলো? গুরু ও ধরা তো খাই, প্রচুর আপসেট থাকি যে ম্যাম কি ভাবলো, আর ম্যামের সাথে আমার মনে হয় রিলেশনশিপটা একদম শেষ হয়ে গেছে। আমি মনে হয় ছেলের থেকে আগে ম্যামেরটা ভাবি যে ছেলেরটা যাক কিছু ব্যাপার না, কিন্তু ম্যাম তো আগে, যেহেতু ম্যামের প্রেমে পড়ছি আগে। তো গুরু খুবই ভয় পাই, সত্য কথা, আর অনেক কান্নাকাটি করি, মানে অনেক ভয় লাগে। আর তখন গুরু আমি গুরু যখন ওর সাথে আমার রিলেশন শুরু হয় তখন আমার ফোন ছিল, প্রথম ছিল না, কিন্তু ও যতগুলো আমাকে ফোন দিত ততগুলো আমি কেমনে জানি ধরা খাই, আর আমার বড় ভাই মানে সব ভেঙে ফেলে। আচ্ছা, তো গুরু সেদিনকারও একটা ফোন ভেঙে ফেলছিল আমার বড় ভাই, বিকজ ওই যে বান্ধবীর কথাটা আমি বলছিলাম গুরু, ওই বান্ধবীকে ম্যাম অনেক কিছু বলে, আর ও এসে আমাকে, মানে ও আমার বড় ভাইকে সব বলে দেয় যে এরকম সব, যে কেন এইটা করলো, মানে একটা ছোট মেয়ে হয়ে কেন সব একদম শুরু থেকে সব বলে যে এত বড় সাহস, একটা মেয়ে আমার সাথে পরিচয় না দিয়ে কথা বলছে, কত বড় সাহস। মানে খুব ক্ষিপ্ত হয়ে যায় আসলে, খুবই। ম্যামটা খুব রাগী ছিল, বললাম না যে অন্য ম্যাম স্টুডেন্টরা দেখতে পারতো না, বাট আমার কাছে খুব ফেভারিট ছিল। আর আরো একটা বড় বিষয় হতে পারে যে সে তো তোমাকে প্রচন্ড স্নেহ করতেন। জি জি জি। তো বিষয়টা হচ্ছে যাকে সবচেয়ে বেশি ভালোবাসি তার কাছ থেকে যখন কোনো কষ্ট পায়, ক্ষিপ্ততাটা হয়তো সেই ক্ষেত্রে আরো বেড়ে যায়। তো তোমার ক্ষেত্রে হয়তো সেটা হয়েছে যে। তো গুরু তারপর আমিও খুব ভেঙে পড়ি যে ম্যাম এত কিছু বলছে, তো আমার খুব খারাপ লাগে। তো তারপর থেকে গুরু ওনার সাথে প্রায় অনেক দিন আমার কথা হতো না, মানে স্কুলে যেতাম ঠিকই, উনি আমার সাথে কথা বলতো না, খুব রাগে ছিল এরকম। কিন্তু আমি যে উনি গুরু সব থেকে বড় কথা, উনি একটা ভুল ধারণা নিছে, যেটা হলো যে যেহেতু অন্য নাম দিয়ে আমি কথা বলছি, যে কেউ আমাকে মানে কোন লোক ফোন দেয়ছে, উনি এইটা নেগেটিভ নিছে, এন্ড অন্য টিচাররাও মেবি ওনাকে এটা বলছে যে নাহলে এত ছোট মেয়ে কেন কথা বলবে, কি বা আছে আপনার সাথে কথা বললে। তো গুরু এটা অনেক মানে নেগেটিভ যত থাকে না, মানে একটা ভুল ধারণা পর যত নেগেটিভ আছে ততটা আমাকে নিচ্ছে। কিন্তু আমার ছিল আমি যে তাকে প্রমাণ করব যে আমি সৎ, যে আমি আমার কেউ লাগাইনি, ভালোবাসা থেকে আমি এটা করেছি গুরু। তো মেলা কয়দিন যায়, অনেক কয়দিন যায়, যাওয়ার পর আমি ওনার সাথে কথা বলবো যে এই বিষয় নিয়ে সামনাসামনি। সব থেকে বড় গুরু আমার বান্ধবীটা না সব বলে দেয়। কাকে? ম্যামকে। মানে তোমার সম্পর্কের কথা বলবে? সম্পর্কের কথা বলতে ওনার ছেলের সাথে যে আমি কথা বলি এটা বলে দেয়, এটা টাচ দেয়, বলছে যে ম্যাম ওর ডায়েরিতে না ভাইয়ের নাম্বার দেখছি। আচ্ছা, এটা বলে দেয়। এটা নিয়ে উনি একটু ক্ষিপ্ত থাকে, আর ওনার ছেলেকে একটু শাসায় যে তোর নাম্বার ওর কাছে যাবে কিভাবে, আর ও তো ভুল দিবে না। সত্যি গুরু ওর নাম্বার আমার সবকটা মুখস্থ ছিল, ডায়েরিতে রাখা পসিবল না, কিন্তু কিভাবে মানে সব বলেনি, ওই যে একটু টাচ দিছে। তো গুরু আমি তো জানি না যে আমার কাছের বন্ধুটা এরকম করবে। তো অন্য টিচারদের কাছে আমি খুব ছিলাম, স্টুডেন্ট ছিলাম, বিকজ গুরু টিচার একটু ভালো জানতো, আর কাজ করতাম বেশি স্কুলে, মানে যতটা কাজ করতাম বেশিরভাগ ওই ম্যামের জন্য, যে যতটা কাজ করবো ততটা ওনার চোখের সামনে ভালো হতে পারি। তো গুরু অন্য টিচাররা বলতো যে তোর কাছের মানুষই এটা করছে, এন্ড ও বলে দিছে যে মানে ওনার ছেলে যে সব তো বলছে, যে মা এসে আমাকে বলছে যে তোমার ওই বান্ধবীটাই নাকি বলছে। তো আমি ওকে ধরি গুরু, কিন্তু ও যে এত নরম, মানে কথা তো বলেই না, মানে যে ভাজা মাছ উল্টে খেতে পারে না, এরকম একটা কথা আছে না, সেরকম স্বীকার করে না যে আমি বলিনি। তো ভালো কথা গুরু। তো ম্যাম কি করলো, ম্যামকে আমি আমার ডায়েরিটা দিলাম। গুরু দেখবেন যে ডায়েরিতে যদি কোনো পেজ ছেঁড়া হয় সেটা কিন্তু থাকে, মানে লুজ হয়ে যায়, আপনার খুলে যায়। আর আমি যদি কোনো একটা পেজ ছিঁড়ি, অপর পেজটা কিন্তু ছাপা থাকে। তো আমি ম্যামকে এরকম বুঝালাম, ম্যাম আমার যতগুলো ডায়েরি আছে আপনি নেন, যদি কোথাও যদি নাম্বার লেখা থাকে বা কিছু লেখা থাকে তখন আপনি আমাকে ধরেন, মানে এভাবে ওনার সামনে মুখোমুখি হই। আর
সবকিছু বলি, দেখেন ম্যাম আপনি যে আমাকে বলতেছেন অন্য লোক দিয়ে আমাকে ফোন দিচ্ছে, আপনার কাছে কোনো প্রমাণ আছে যে এই লোকটা দিছে বা কিছু? আপনি জাস্ট শুনছেন, দেখেন তো নি। মানে আমি ছোট হয়ে মানে সব বুঝাচ্ছি, ম্যাম বুঝতেছে যে আসতে না ঠিকই তো বলছে বা কিছু একটা। আর এদিকে ওনার ছেলেও ওনাকে বলতেছে আমার সাপোর্ট নিচ্ছে বাসায় বসে, বুঝতেছে তো না যে, কারণ ওনার ছেলে তো সব জানে আমি কেন কথা বলছি বা কিছু। তারপর থেকে গুরু আস্তে আস্তে আবার ঠিক হয়ে যায় আমাদের। আচ্ছা। তো খুব ভালো লাগে যে ম্যাম কথা বলতেছে। হ্যাঁ, তারপর গুরু ওনার বার্থডে আসে, তো আমি কি করব যে বলি দেখো তোমার মার কাকে আমি দিতে পারবো না। আমি কই আচ্ছা ঠিক আছে তোমার দেয়া লাগবে না, তুমি জাস্ট মাপ দাও। ও তো মাপ জানে না। আমি কই কি কোন জায়গায় কি মাপ দিতে হয় তুমি শুধু ধরে বলো। আর গুরু আমি কিন্তু পারি, কাজ পারি, মানে সেলাই কাজটা পারি। এটা তো তো ও বললো এত গুণ নিয়ে তুমি ঘুমাও কি করে রাতে? ঘুমা না রাতে এই যে এখানে শো করছে টেম্পো চালাতাম আগে। গুরু তারপরে গিয়ে সবকিছু বলে দেওয়ার পর ম্যামকে বললাম যে ম্যাম আপনার বাসায় যাব। গুরু বাহিরে তো করতে পারতাম না, কারণ বাহিরে করলে আমি সবকিছু নিয়ে যেতে পারবো না বা কিছু একটা। আর অন্য টিচাররা জেলাস ফিল করতো যে আমি কেন এই ম্যামকে এত দিই। এই নিয়ে ম্যামের সাথে অন্য ম্যামের জ্ঞানজাম হতো, মানে এটা হয়েছে গুরু, অনেক হয়েছে। তারপরে হঠাৎ আমি একা তো যেতে পারতাম না। গুরু সব থেকে বড় কথা আমার ফ্রেন্ডরা না যেতে চেত না, যে না আমি যাবো না ওই ম্যামের বাসায় হ্যান ত্যান। কিন্তু আমি ওদের পা ধরে মানে যেভাবে হয়, কারণ আমি একা গেলে মাইন্ড করবে আর আমি কথাও বলতে পারবো না তেমন তার সাথে। সবাই গেলে ভাবে যে না। গুরু সবকিছু আমি করতাম, কিন্তু নাম দিতাম যে সব ফ্রেন্ডরা মিলে করছে, যে এরকম একটা বলতাম যাতে না বুঝতে পারে যে কিছু একটা। গুরু তো আমরা 4-5টা ফ্রেন্ড, তাদের নাম কি শেয়ার করতে পারবো? গুরু দিয়া, তিতলি, এরা সবসময় আমাকে সাপোর্ট দিছে, এখনো সাপোর্ট দিচ্ছে, যা বলার মতো না। ওরা যদি আমি বললি যে আমার এখন আসা লাগবে তো আমার বাসায়, ওরা মানে ছুটতে আসতে বাধ্য, মানে এরকম অনেক সাপোর্ট দিছে। দিয়া এবং তিতলি? জি জি জি। গুরু ওরা যেত, আর দিয়া খুব নাচ পারতো গুরু, নাচ গান। তো ওদের বাসায় গেলে না, ওই যে ওর বোনটা আবার একটু ছিল, মানে মিশুক ছিল, কিন্তু গুরু এতটা পরিমাণ রাগী ছিল, পরে আস্তে আস্তে বুঝবেন আমি যখন বলবো। তো গুরু ও নাচতো, আমি নাচতাম না কখনো ওদের বাসায়। ও আমাকে বলছে যে তোমার নাচ দেখবো, কিন্তু গুরু আজ পর্যন্ত 5 থেকে 6টা বছর হয়ে গেছে কখনো ওর বাসায় যে আমি নাচিনি। কিন্তু আমার বান্ধবীরা নাচছে ওর মার বার্থডেতে, ওর বোনের বার্থডেতে, এরকম। তো ওরা দেখতো। আর সব থেকে গুরু আমার বান্ধবী নাচলে কিন্তু ওদের দিয়ে তাকাতে পারতো না, কারণ আমি আসি না, মানে আমি যদি তাকাই পরে ফোনে ঝাড়বো যে তুমি কেন তাকাইছো। ও পিছে তাকাই থাকতো, মানে কম্পিউটার দিকে তাকাই থাকতো, বক্সে গান চালায়, মানে পিছে আর ফিরতো না। তারপরে শাড়িটা দিই, ম্যামটা খুবই অবাক হয় যে একটু একটা মেয়ে শাড়ি মানে বানাই দিছে গুরু। মানে আমি যে নেটের কাগজ সরি মানে কাপড় কিনে স্টোন দিয়ে মানে করি, মানে ডিজাইনটা আমি নিজেই করি গুরু, নেটের থেকে নামিয়ে একা। আমার মা অনেক হেল্প করছে গুরু বললে হয়। তো করার পর আর যখন গুরু ব্লাউজটা দিই, উনি অবাক হয় যে কি ব্যাপার, মেয়েটা তো টাইট, মানে একদম ফিটিং কোনোই না। মানে আমি আর বলে নিছি গুরু না ফিটিং বানাই না, একটু লুজ বানাই, কারণ কি ট্রেন না যায় পারে, সরি এটা তো বলে টাইট বানাই না, কারণ লুজ বানালে চাপানো যাবে। আর ম্যামটাও দর্জি, উনি নিজের শাড়ি নিজেই বানায়, মানে উনিও আছে। তো ম্যামকে বললাম ম্যাম আমি শিওর জানি না মাপ হয়েছে কিনা, একটু পরে দেখেন। তো ম্যাম ওকে 1 ইঞ্চি হয়েছে, লুজ আছে। তো আমি ম্যাম আপনি একটু টেনে নেন। তো টানলো। ও আবার ওনার ছেলে ফানুস আনছিল গুরু। তো আমরা ছাদে অনেক ভালোই করি, সব বান্ধবীরা নাচানাচি করি, কেক আমি সবকিছুই করি, কেক আনি। ওর মার বার্থডেতে ও একটা ফোন গিফট করে, মানে ছেলে ফোন গিফট করে। তো সেটা তো আমি জানি, ওকে তুমি কিন্তু একবারে বলতে যাবা না যে কি গিফট করছি, কেন তাহলে ধরা খাবো। তো আমি আবার বলে ফেলি মাঝে মাঝে সবকিছু। তো ওর মা খুলতে খুব ভয় পাচ্ছিল ওনার ছেলের গিফটটা, কেন ওর ছেলেটা এতটা ফানি ছিল, এতটাই ছিল, কোন সময় তেলা পোকানো অন্য কিছু করে দিয়ে দেয়, কেউ বুঝবে না। তো ভয় খুললো গুরু। যখন খুলছে তখন আমি আবার পার্টিসিপেট যতটাই করলাম অনেক ভালো হয়েছে। ফানুস উড়াতে গেছি ছাদে সবাই মিলে গুরু। একটা ফানুস থাকে লাভ, আর সব কয়টা থাকে এমনি, মানে আমি আর ওর মা ওইটা করবো, কাকে তুমি আলাদাই করবো ওইটা। তারপরে ওটা গুরু সবথেকে বড় কথা, ফানুস কেউ উড়াতে পারি না,
আচ্ছা তো ওনার ছেলে উড়াতে যে মানে সবাই একটু লিক ছিল মেবি, তো উড়াতে যে মানে আগুন ধরে যায় মানে এরকম এরকম টাইপ হয়ে যায়। তারপরে আমি মোমবাতি নিয়ে ছাদে ম্যামের নাম লিখি বড় করে, মানে মোমবাতি দিয়ে, মানে খুব একটা ভালো একটা হয়, যতটা সেলিব্রেট করা যায়। হ্যাঁ, তো ম্যাম মানে ম্যামের আমি সবকিছু কমতি রাখি না কোনো দিক থেকে না। গুরু এরকম করতে করতে প্রায় আমাদের অনেক রিলেশনটা অনেক দূর চলে যায়। এসএসসি এক্সাম দিই, মানে তখন এসএসসি এক্সাম হয়ে যায়। গুরু মানে অত তো বলতে পারবো না, যেটা সময় তো নেই। তো গুরু আমাদের ছিল যে ও আমার এসএসসি এক্সামের পর ইসে নিয়ে যাবে, ও আমাকে মাজারে নিয়ে যাবে। আমাদের বাগেরহাটে মাজার আছে। আচ্ছা, তো ও বলছে আচ্ছা ঠিক আছে সময় করে নিয়ে যাব। তো একদিনকার সময় করে মানে আমাদের এসএসসি প্র্যাকটিক্যাল চলতেছে, তার পরের দিনকার আমরা সবাই যাই। ওই ফার্স্ট গুরু ওর সাথে আমার লং ট্যুর দেয়, মানে ওর সাথে আমার বেরোনো হতো না কোথাও। গুরু এই ফার্স্ট, তো আমি খুবই খুশি ছিলাম যে গুরু সে ও মানে যা যা আমি বলছিলাম গুরু, মানে মাঝে মধ্যে বলতাম যে আমাকে গুরু আমাদের এখানে বাণিজ্য মেলা হতো, তো গোলা খাওয়া বা ফুচকা খাওয়া বা মানে রসমালাই খাওয়া বা মানে একসাথে তো বলতাম না, মানে মাঝে মধ্যে বলতাম। ওটাও নোট করে রাখছে যে একসাথে করবে। তো গুরু ওদিনকারা যাই আমরা মাজারে, তারপরে একটা পার্কে যাই, তারপর আসার পথেও আমাকে গোলা খাওয়াই। সেই মানে আমি সব অবাক, মানে একদিনকার সব কিছু করে দিছে। ওই ফার্স্ট আমাদের ঘোরা থাকে খুব। আর গুরু আমি যাই করতাম এখানে আমার এখন 4-5টা ডায়েরি গুরু, মানে আমি সবকিছু লিখতাম। আচ্ছা, তো গুরু করার পর খুবই সেদিনকার একটা খুব ভালো একটা দিন যায় আমাদের। এরকম করতে করতে গুরু প্রায় যায়, কিন্তু গুরু আমাদের গ্যাঞ্জাম না হতেই থাকতো। মানে ভালোবাসা ঠিক আছে, কিন্তু টুকটাক নিয়ে গ্যাঞ্জাম হতেই থাকতো। গ্যাঞ্জাম হতো কতটুকু, রাতে কথা বলবো না, আচ্ছা ঠিক আছে বলবো না, সকালে বলতাম না, পরের দিনকার আমি ফোন দিতাম যে বলো। মানে একটা দিন বেশিক্ষণ হতো না, আর যখন হতো তখন ইচ্ছা মতো হতো। তো গুরু বেশিরভাগ হতো আমার ক্ষেত্রেই, কারণ আমিও যে মিথ্যা কথা বলতাম না, ওইটাও সহ্য করতে পারতো না। তো আমি একটু মিথ্যা কথা বলতাম বলতে কি, ও গুরু নামটা বলতে চাচ্ছিলাম, আমার একটা বান্ধবীর সাথে মিশতে বারণ করছে। গুরু তো আমি ওই বান্ধবীর সাথে না লুকায় লুকায় রাতে, মানে সন্ধ্যার সময় হবে, আমাদের এখানে একটা মার্কেট আছে, মার্কেটে যাই সুতা কিনতে যাই। তাও আবার গুরু যে হাতে যে লাল সুতা পরে না, ওইটা আমি একটু ডিজাইন করে মানে পরবো বা কিছু একটা, এর জন্য করি। ওর বোনই চাইছিল, ওর বোনের জন্য বানাই দিব। তো ও যে পাশে ছিল গুরু, আমি মোটেও খেয়াল করিনি। হ্যাঁ, আর ও বলছে সন্ধ্যার পর বের হবে না, আর ওই বান্ধবীর সাথে তো মিশবাই না। আর আমি, ও বললে কি আমি বান্ধবীর সাথে তো মিশবই, এইরকম ছিল। লুকায় লুকায় মিশতাম। গুরু হতো কি, এখন বললি ও শুনতেছে না, মেবি আমি জানি না শুনতেছে কিনা, কারণ ও জানেও না যে আমি আসছি। মানে হতো কি, আমার পাসওয়ার্ডটা ওর কাছে ছিল গুরু। হ্যাঁ, তো বান্ধবীরা বলতো যে দোস্ত যাবি, তা মানে আমরা মেসেজ করতাম ফোনে যে দোস্ত আমি বলবো না, তুমি আলাদা তেলাবি, আমি বলবো না না ওর বারণ, মানে এইটা করতাম ও যাতে দেখতে পারে যে হ্যাঁ। কিন্তু ওদেরকে যে আমরা ফোনে কন্ট্যাক্ট করে আবার বের হয়েছে, ও বুঝতে পারতো না। কিন্তু বললাম না গুরু অনেক চালাক। তো সেদিনকার ও যে আমার পাশে ছিলাম খেয়াল করিনি। বাসায় যে বলে আচ্ছা ও সারাদিনের রুটিন যেতে বলতো যে কি কি করছো বলো। তো ওই দিনকার আমি রাতে যে বের হয়েছি ওর সাথে ওইটা বলিনি। তুমি কি একটু আগে বের হয়েছিলা? তারপরে কই না তো, তুমি না বলছো রাতে বেরোনো বারণ, আমি কেন বেরোবো? তার ফ্রেন্ডের নাম উল্লেখ করে বলতেছে যে এর সাথে ছিলা না, তা মানে লাল সুতা কিনেছে কি আমার নানা। আমি বলতেছি যে কি লাল সুতা? কয় কি তুমি ওই দোকানে, আমি তোমার পাশে ছিলাম তুমি দেখো নাই? মিথ্যা কথা, মানে একটু ঝাড়ি টাড়ি দিয়ে ফোন দিবা না আমার সাথে, মানে এই নিয়ে গুরু জাস্ট এই কথাটা নিয়ে মানে টুকটাক হতো। ও হলো কি গুরু বেশি গ্যাঞ্জাম নিয়েও ধরতো না, টুকটাক নিয়ে যে এমন রিয়েক্ট করতো মানে কলিজায় ফেটে যায় এরকম। ওই জায়গা থেকে আমাদের গ্যাঞ্জাম শুরু হয় গুরু। 3 মাস ওর সাথে আমার মানে কন্টাক্ট হয়, কিন্তু ব্রেকআপ থাকে 3 মাস। আচ্ছা, ওর আবার এক্স ছিল। হ্যাঁ, তো ও এক্স এর কথা প্রায় আমাকে বলতো যে এরকম এরকম। তা ও কখনো এক্স এর নাম বলছে ঠিকই, কিন্তু পরিচয় দেয়নি যে এর বাসা এইখানে বা কিছু। কিন্তু আমার মাথায় ছিল যে নাম ওইটা, মানে ওর কাহিনী আমি না গুরু কিভাবে বের করবে, ওর ফুল ফ্যামিলি ডিটেলস বের করে ফেলি। আর সব থেকে বড় কথা হলো ওর এক্স ছিল আমার রিলেটিভ। এটা পরে জানতে পেরেছো? পরে বলতে কি গুরু, ওর এক্স বোন, মানে 2 ভাই 2 বোন, না সরি 2 বোন 1 ভাই।
তো ওই ভাইটা আমাদের সাথে কথা বলতে 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 হঠাৎ ওই ম্যামের কথা বলতেছে। আমি বলতাম যে এই ম্যাম রে আজকে দিব, ওই ম্যাম তো আমাদের বাসার সামনে থাকতো। তো আমার বলতো যে ওদের বাসার সামনে একটা মেয়ে থাকতো, ওর সাথে রিলেশন করতো। আমি কি তোর বোনের নাম কি জান? নাম বললো। আমি কি তুই একে চিনিস? কি হ্যাঁ চিনি তো। মানে ওর নামে সব দুর্নাম করছে গুরু, মানে যে ছেলের নামে, যে ও এলাকা ছাড়া করছি আমি বোনের জন্য। মানে তখন আমি বুঝছি যে এই মেয়েটাই সেই। তো হঠাৎ গুরু সব জায়গা থেকে আমাকে ব্লক করছে, কিন্তু হোয়াটসঅ্যাপ থেকে ব্লক করেনি। আমি কি করছি, ওই মেয়েটার ছবি হোয়াটসঅ্যাপে একদিনকে পাঠাই দিছি ওকে। ও দেখে ফুল অবাক যে এই ছবি পাইছে কই। তারপর ওই মেয়েটার নাম উচ্চারণ করে ও মাই লাভ এইটা লিখছে। মানে ও তো মানে এখনো নাম সহ্য করতে পারে না। তখন ওই জায়গা থেকে শুরু, ওই পিক দিয়ে আমার ইটা আবার শুরু হয়। তখন বলে তুমি, তখন ফোন দিছে যে তুমি এর পিক পেলা কোথা থেকে। তারপর সব বললাম। কি তাই না, দেখবা তোমাকে আমি রেকর্ডিং শোনাবো, আগেরই শোনাবো কে পিছে ঘুরতো। মানে এ বলতেছে ওর নাম, ও বলতেছে ওর নাম। ওই খুবই, কিন্তু মেয়েটা মিথ্যা কথা বলতেছে এটা আমি শিওর, কারণ আমি তো মেয়েকে চিনি। তো গুরু ওইখান থেকে যে আমাদের আবার আমি আবার প্রচুর ওর প্রতি উইক ছিলাম, এই জন্য ওর পায়ে ধরতাম, ই করতাম, মানে কান্নাকাটি, ভুল করলেও সরি আগে আমি বলতাম। আচ্ছা গুরু তারপরে হয় কি আমি সরি বলি যে দেখো আমার সামনে এক্সাম আছে, তুমি এক্সামের সময় যদি না থাকো তাহলে কিন্তু আমি ভালো রেজাল্ট করতে পারবো না। আর গুরু এটা সত্য, ও যদি পাশে সাপোর্ট না থাকতো আমি মানে রেজাল্ট বলেন কেন আমি লেখাপড়া অতটা করতাম না। ও থাকলে প্রত্যেকটা বললাম না যে ও অনেক কেয়ার করতো। গুরু তারপর গিয়ে ওইখান থেকেও বলতো যে আচ্ছা ওদের সাথে তুমি মিশবা না। আমি আবার ডান্সের ক্লাবে যেতাম, ডান্স শিখতাম, ওই ডান্সের ক্লাবে যে বানা, মানে সবকিছু বারণ করতো। আর ও যা যা করতাম সেটা মানতাম। তো এবার থেকে সব শুনে শুনে করতাম, মিথ্যা কথাটা কম বলতাম। ওইখান থেকে আমার মিথ্যা কথা বলাটা একটু মানে আগে মহাচোর ছিলাম, এখন চোরের কাতার আমার মহাটা কাটলো। বিরতি। আচ্ছা আমাদের একটা ছোট্ট বিরতি নিতে হবে। কিছু চমৎকার একজন বক্তা, কারণ আসলে এই উপস্থাপনা নিয়েই তো কাজ করি। আমার সামনে অনেক ধরনের গেস্ট এসছেন, অতিথি এসছেন, যারা আসলে ভালোবাসার কথা বলতে যে কোনো একটা ফাঁকে তারা হয়তো বলে দিয়েছে যে আসলে ও তো এখন আমার সাথে নেই। মানে একটা হিন্টস পেয়ে যেতাম যে হয়তো ভালোবাসা, বাট তুমি এত দুর্দান্ত পাকা টেম্পো চালক যে মানে বোঝা যাচ্ছে না যে কোন গলিতে টেম্পোটা দাঁড় করাবে। খুবই ভালো, খুব ভালো লাগছে। শ্রোতারা শুনতে ডেফিনেটলি অনেক মজা পাচ্ছেন। শেষ যখন হবে তখন শেষাংশ নিয়ে বিস্তারিত আলোচনা করবো। ফিরে আসছি ছোট্ট একটু বিরতির পর। কোথাও যাবেন না, আর ইনফ্যাক্ট আমি জানি আপনারা কোথাও যাবেন না। জেনেছিলাম তোমাদের ঝগড়া হচ্ছিল, তোমাদের খুনসুটি হচ্ছিল, মাধ্যমিকের একটা বিষয় ছিল যে তুমি আমার পাশাপাশি থাকবে, পরীক্ষার একটা বিষয় ছিল। তারপর গুরু আমি ওকে অনেক রিকোয়েস্ট করার পর ও বলে আচ্ছা ঠিক আছে রিলেশনশিপে জড়াবো না, কিন্তু তোমার ইসের জন্য আমি কথা বলতে পারি, পরীক্ষার জন্য তোমার পাশে থাকবো। কিন্তু গুরু আমার আবদারটা চেয়ে বসতাম যে গুরু সব থেকে বড় কথা হলো যে হয়তো এখন বলবে হ্যাঁ আবেগের বিষয় এসব বলি, কিন্তু আমরা এমন কোনো কথা নেই যে কথা বলার শেষে যে ও বলতো আই লাভ ইউ বেবি, আমি আই লাভ ইউ পাখি, এটা বলতাম। মানে মানে এমন ফোনে নেই যে যেদিনকার বলতাম না ও বুঝতো যে আমি রাগ করছি, ও না বললে বুঝতাম যে আমি রাগ করছি। গুরু তখন ও না বলতো না এই কথাটা, মানে তখন আমার কেমন যেন লাগতো, আমি বলতে ইস আগে না কে যেন আমাকে এগুলো বলতো, এইসব এসব মনে করা দিতাম কি। ও বলতো যে দেখো আমি তোমাকে আগে বলছি আবদার করবা না। আচ্ছা এই করতে করতে গুরু দেখতাম কি যে যতদিন যাচ্ছে তো ও আরো বেশি কথা বলা শুরু করছে, দেখে আস্তে আস্তে একদম ঠিক হয়ে গেছে যে আগের মতো, আগের থেকে খুব ভালো। মানে বলতো যে আই লাভ ইউ পাখি না বেবি। গুরু আমি তো যেহেতু ছোট ছিলাম তো আমাকে বলতো যে তুমি আমার ছোট বেবি, এটা সবাই বলে থাকে, কিন্তু না গুরু ওর থেকে একটু আলাদাই ছিল যে তুমি যতই ভুল করো না কেন ই করো না কেন তুমি তো ছোট, আমি হ্যাঁ। তো গুরু এরকম করতে করতে গুরু আমি মধ্যখানে একটা অনেক বড় একটা ভুল করে ফেলি, সেটা আমি উল্লেখ করবো না। তো ভুল করার পর গুরু ও সব ও তো জানে, তো ভুল করার পর আমি খুব আপসেট থাকি, ও বুঝতে পারছে যে এইটার জন্য আমি অনুতপ্ত যে সত্যি। তো গুরু তো আমাকেও সাপোর্ট দেয়, দেখো যা হয়েছে হয়েছে, কিন্তু কথা দাও এরপর থেকে মানে ওই গুরু ওই ভুলের পর থেকে ও যে আমার এতটা লাভ করা শুরু করছে, আগে বুঝছি যে আমি হয়তো করি, ও যে করে ভুলটা না। তুমি করেছো সেটা কি কোনো টেকনিক্যাল কারণে বলতে চাইছো না, মানে কেউ শুনে ফেলবে এরকম কোনো বিষয়? গুরু
বা শুনে ফেলবে বলতে যে এটা একটু অন্য ধরনের, এর জন্য আমি বলতে চাচ্ছি না, মানে আমি আপনাকে পরে বলবো। আচ্ছা ঠিক আছে, আমরা অফিয়ারে শুনিনি, হয়তো এটা বলা যাচ্ছে না এই যাচ্ছে কারণে। না, আচ্ছা জি। ঠিক আছে। গুরু ওর পর থেকে যে ও এতটা হয়ে পড়ছে, মানে গুরু ও কোনোদিন কান্না করেনি, কিন্তু ওই দিন রাতে আমার কান্না দেখো কেঁদে ফেলছে একদম, যে দেখো তুমি ছোট, ভুল করতেই পারো, কিন্তু নেক্সট টাইমে থেকে এরকম করবা না। মানে এতটা ছিলাম আমি যে ভেঙে পড়ছে। ও খুব সাপোর্ট দিচ্ছে যে না, আমি এখন যদি ওকে শাসন করি ও কিছু একটা করে ফেলবে। আচ্ছা আচ্ছা। গুরু সব থেকে বড় কথা হলো ওই কাহিনীর পর থেকে গুরু আমি যেটা সবাই খারাপ মনে করে, আমি ওর কিছু হলে মানে আমার প্রচুর রাগ উঠে যায় ওইখান থেকে। মানে ও যদি আমার দুইটা কথা বলতো না গুরু, তখন আমার মনে হতো যে এর কথা কেমন যেন কড়া কড়া লাগতেছে, মানে যে কেমন যেন লাগতেছে, মধুর সুরে নেই এরও মনে হচ্ছে। কিন্তু তখন তো গুরু ও যে এতটা পরিমাণ আমাকে লাভ করবে, মানে আমি যদি কিছু কারণে গ্রামেও যেতাম, ও প্রচুর কান্নাকাটি করতো। মানে আমাদের একটা সময় ছিল যে ফুল ফ্যামিলি সহ গ্রামে চলে যাব। তো গুরু ওই দিনকার যে ওর এত পরিমাণ কান্না করছে, যে ফার্স্ট ওর কান্না দেখছে যে এত পরিমাণ ও কান্না করছে, যে এই ছেলে কান্নাই করে না, যে আমরা সারাদিন হাসাতে থাকে। তো বুঝছি তখন থেকে যে না, ও আস্তে আস্তে আমার প্রতিটা অনেকই হচ্ছে। আগে বুঝিনি, যে আমি ভাবছি আমি করি, ও করে না। গুরু তারপর থেকে মানে ওই মানে কাহিনীটা হওয়ার পর থেকে আমার প্রতি অনেকই হয়ে পড়ছিল, কেয়ারিং এবং অনেক বেশি লাভ করে ফেলছিল, যে যা বলার বাহিরে। ও তারপর থেকে আমি বুঝছি না যে আমার যতটুকু ভুল হয়েছে আমি সবকিছু ছেড়ে দিব, বা কিছু মানে যত ভুল মানে ওর ইসের থেকে আমি বুঝছি যে না, ও আমাকে সত্যি লাভ করে তাহলে। গুরু তারপর থেকে যে ওই আপসেটটা থাকি, তো আমি একটা গ্রামে থাকি তখন, যখন আমি অনেক আপসেট থাকি, তখন ও আমাকে বলে যে দেখ আমি একটা মানে খুবই ছিলাম যে আমি সুইসাইড করবো বা এরকম একটি আপসেটের ভিতর হয়ে, ও বুঝে ফেলে যে আমি কিছু একটা করে বসবো। তারপরে গুরু বলে আচ্ছা ঠিক আছে, তোমার গ্রামে থেকে একা আসা লাগবে না, আমি নিয়ে আসবো। কিন্তু গুরু ও আমার গ্রামে চিনে না, জানে না, জীবনও কোনোদিন আসেনি। জাস্ট আমি একটু অ্যাড্রেস বলছি, ও যে দেখি কি হাজির। আমার নানা বাড়ি গেছে, তো নানা বাড়ি বলছে আমার ফুফাতো ভাই। মানে আমার নানা বাড়ি থেকে মানে আমার বাবার ইসে থেকে কেউ যেত না সহজে, মানে আমার ফুপুকে এইকে চিনতই না, মানে এরকম অবস্থা ছিল। আর যেহেতু আমার নানু সবসময় আমাদের বাসায় থাকতো, নানুর সামনে প্রেজেন্ট করছে ও আমার স্যার। না অত বুঝে নাই, মাকে ফোন দিয়ে বলতেছে আজকে তো ওর স্যার এসে নিয়ে গেছে। তো মা বলছে কোন স্যার? যে পাশে পাশে যে স্যারটা উনি গেছিল আমাদের ওইখানে, তো স্যার যাবে, তো আমার সাথে গেছে। এইটাই করে যে ফার্স্টও গেছে। আর ওইখান থেকে কি হয়, যে যেই ছেলে চিনে না জানে না, সে এত দূর থেকে আমার নিতে আসছে, মানে সাপোর্ট। তো গুরু আস্তে আস্তেই হতো, কিন্তু গুরু ওর কিছু কিছু মানে বললাম না, মানে রাগ হতো কিছু কিছু কারণে। ও বেশি কারণে রাগ হতো না, যেটা ব্রেকআপ হওয়ার কারণ ছিল ওই মূল কাহিনীটা, কিন্তু মানে কিছু কিছুর জন্য মানে খুব সিরিয়াস ইস্যুতে সে রাগ হতো না, ছোটখাটো ইস্যুতে অনেক রাগ হতো। আর ওর প্রতি আমি অনেকই ছিলাম, দুর্বল ছিলাম গুরু। তো ও কি করতো, যে কথা বলা অফ করে দিত। যখনই কথা বলা অফ করে দিত, তখনই গুরু হঠাৎ, কেন আমি এরকম ছিলাম না আগে, হঠাৎ মানে আমার প্রচুর রাগ হতো যে আমি মারা যাব বা কিছু করতে বসবো। গুরু তখন তো ফার্স্ট আমি কখনো হাত কাটাকাটি এসব করতাম না, মানে ওর ওই যে কিছু কিছু আমি মেনে নিতে পারতাম না, যে বড় কিছু তো রাগ করেনি, কিন্তু ছোটখাটো বিষয়তে আমাকে ব্লক মেরে দিছে বা কিছু একটা এরকম। গুরু ব্লক মারলে খুব খারাপ লাগতো আমার, যে কেন একটা ছোট সামান্য বিষয় নিয়ে করবে। তো আমি কি করতাম, যে গুরু এটা দেখে দেখে না কি আমি সেটা জানি না, তো সবাই বলতো যে হাত কাটলে নাকি কষ্ট দূর হয় বা কিছু। আমি তো তখন বুঝতাম না। নাম বলতে চাচ্ছি না, আমার ফ্রেন্ডের ভিতরে করতো, মানে দেখতাম, মানে ওর আগে করছে, আমি কখনো করি না। মানে গুরু আমারই ছিল যে আমি একটু ইসে দাঁড়াবো, বুঝছেন, মানে নেভিতে বা কিছু। আমার ছোটবেলা থেকে খুব ইচ্ছা ছিল যে এটা কাটাকাটি করলে তো আমি দাঁড়াতে পারবো না। তো গুরু এর জন্য কি করতাম, যে আমি হাত কাটতাম না, পা কাটতাম। হাত কাটতা না, পা কাটতা? জি। মানে এতে কি বেনিফিট হতো? পা কি মেডিকেলে চেক করতো না? মেডিকেলে চেক করতো না, পাটা করতো না। ও আচ্ছা। গুরু ও হতো কি, মানে ও আমার প্রচুর জেদ ছিল গুরু। তো ও ছোট ছোট করার জন্য আমি কি করতাম, ফার্স্টে মানে কাটতাম, মানে এতটা ওর প্রতি উইক ছিলাম যে আমি মারাই যাব, এরকম একটা নিলাম। গুরু আস্তে আস্তে শুনবেন কত কি করছি, একটু একটা মেয়ে। আমি জানি আমি ভুল করছি, এখনই স্বীকার করতেছি, জানি। গুরু তারপর ওরকম কাটতাম, কিন্তু ও লাইক করতো না এসব।
ও মানে গুরু লাইক করতো না ঠিক আছে, কিন্তু যখন আমি পিক দিতাম মানে ওকে দিতাম, ও করতো ওকে কিন্তু আবার ব্লক মেরে দিত, তখন আরো রাগ হতো যে ও মানে আমাকে তুমি পা কেটে হাত কেটে মানে রক্ত বের করে আবার ছবি দিতে। হ্যাঁ যে দেখো তুমি আমাকে ব্লকটা খুলো, মানে এক জায়গাতে ব্লক করলে আমি আরেক জায়গা পাঠাতাম এরকম, মানে হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার এরকম। যখন আচ্ছা আমার জাস্ট মানে জানার আগ্রহ, মানে এগুলো তো কখনো করার সাহস হয়নি কিংবা করার মতো ইচ্ছা হয়নি। পারি নাই। বিষয়টা হচ্ছে যে ব্যথা লাগে না যখন পা কাটো, নাকি ব্যথাটা তো থাকে না পুরো কিছু? আমি একটা সময় ছিলাম যে মানুষ যখন কাটতো তখন আমি বলতাম তোরা কিভাবে কাটিস, আমার ব্লেড ধরতে ভয় লাগে। হ্যাঁ মানে তোমরা যখন এই কাজটা করতে তখন তোমার কি মনে হতো? গুরু, ব্যথা লাগতো না? মানে তখন হতো কি যে যত কাটবো তত রাগটা আমার কমবে গুরু, মানে এমন ওই একটা মুহূর্তে আসলে ওই অনুভূতিটা কাজ করতো না। ছিল না গুরু, মানে আমি এতটা পাগল হয়ে গেছিলাম ওর প্রতি যে যে আমি ওর ওর মনে করে কাটতাম, মানে যে ওই কষ্ট মনে করে কাটতাম যে কেন এটা করলো, মানে সামান্য একটা বিষয় নিয়ে ওইরকমই করলো। আবার আমি যখন ওকে বলি যে আমি হাত কাটবো প্লিজ তুমি ইয়াটা করো, ও তখন আরো রাগের মাথায় বলতো তুমি কাটলে কাটো আমার কি, মানে এরকম বলতো। কিন্তু পরে যখন আবার একসাথে হতাম তখন বলতো যে তুমি এসব করলে আমার খারাপ লাগে, আমি এসব লাইক করি না, করতো। কিন্তু গুরু সবথেকে বড় কথা, তুই যখন লাইকই করিস না তখন কেন আমাকে বলবি যে দেওয়ার পরও আমাকে ব্লক খুলে না, আবার উল্টো ব্লক মেরে রাখে এরকম। এর প্রতি আমরা আরো রাগ হয়, এরকম করতে করতে গুরু আমি প্রচুর মানে গ্যাঞ্জাম বাদলি এটা প্রতিনিয়ত করতাম। তো গুরু এরকম করতে করতে বড় ধরনের আমাদের যে একটা ওর ফ্রেন্ডের সাথে কখনো আমার পরিচয় করে দেয়নি, যে আমাদের রিলেশনশিপটা গুরু আজ পর্যন্ত মানে 3.5 বছর কেউ জানতো না, আমিও আর মানে মানে এই কয়জন বাদে আর যে আমার বান্ধবীটা ছিল তখন তো ও জানতো না যে ওর সাথে আমার রিলেশন বা কিছু, মানে কেউ জানতো না গুরু। আমি যে অন্য একটা ছেলের সাথে রিলেশন করি এই জন্য আমরা একটা মিথ্যা একটা নাটক সাজাই, বলতে কি যে আমার বয়ফ্রেন্ড আছে বাহিরে থাকে, মানে ওর মার সামনে প্রেজেন্ট করাই যে বাহিরে একটা ছেলে থাকে, এন্ড সব টিচারে বোঝায়, নাহলে তো ভাববে যে যে এই মেয়েটা কথা বলে কার সাথে বলে বা কিছু, বা ওনার ছেলের সাথে কথা বলি বা কিছু, ওই সাজায়, মানে ও অনেক কি ছিল। তো গুরু এটা করার পর সবাই বিশ্বাস করে না ওই ছেলের প্রতি, মানে সবকিছু বলতাম যে ওই ছেলে গিফট পাঠাইছে, হ্যান করছে ত্যান করছে, সবাই বিশ্বাস করতো। গুরু হঠাৎ ওর ফ্রেন্ডরাও জানে না, যখন আমাদের একদিনকারও প্ল্যান করছে যে ওদের কলেজ থেকে পিকনিকে যাবে গুরু, তখন সবার সাথে আমাকে দেখা করায় দিবে এরকম। ফার্স্ট আমরা বাগেরহাটে একটা ইসে যাই, পার্কে যাই, ওইখানে আমার একটু জানার বিষয় যেটা হচ্ছে তোমার সাথে যখন প্রথম কথা হয় তখন তো সে ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে, এর মধ্যে তো ওর কলেজ টলেজ সব শেষ হয়ে গেছে নাকি? কারণ তুমি তো এখন কমপ্লিট করছে ওই কি বলে গুরু যে ওর ডিপ্লোমা শেষ। আচ্ছা ঠিক আছে, আগো গুরু তারপরে ও ফার্স্ট সবার সাথে দেখা করায় দেয়, সবাই তো অবাক যে এই ছেলে এই মানে গ্রুপ বললাম না ওদের এত চুপচাপ থাকতো, মানে কেউ বিলিভই করতো না যে এই ছেলে প্রেম করতে পারে, কারোর সামনে কখনো ধরা খেত না এরকম একটা। আমি বাসায় অনেক খাইছি, আমার বাসায় সবই মানে প্রায় জানতো সবাই যে আমি আসবো এগুলো শেষে আসবো। গুরু তারপরে ওর বাসায় কেউ জানে না যে ও রিলেশন করে কিছু, ওর ফ্রেন্ডরা খুব অবাক হয়েছে, এই করতে করতে ফ্রেন্ডের সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক হয়ে যায়, যে বোন সবাই জানতো, এর মধ্যে ভালো অনেক হয়ে। তবে গুরু আরেকটা ছিল, সেটা হলো ওর এই লাস্ট সেমিস্টার থেকে কলেজ থেকে পিকনিকে যায় কুয়াকাটা। আচ্ছা আমাকে নেয়ার জন্য অনেক ছিল যে নিবে, কিন্তু কোনো গেস্ট অ্যালাউ ছিল না গুরু। তো আমিও কান্তাছি যে আমি যাব, ও খুব মন খারাপ যে এই লাস্ট সেমিস্টার আমি যখন না যাই, ফ্রেন্ডদের রাজি করাইছে তো কি একটা অন্যরকম দেখায় না। তো ওর একটা ফ্রেন্ড ছিল, আপু, একটা আপু ছিল, আপুটা আমি আপুকে খুবই লাইক করতাম, মানে একদম বোনের মতো জানতাম। তো আপু বুদ্ধি দিল তুমি একটা কাজ করো, যেহেতু ওকে সারপ্রাইজ দাও, তুমি একটু অন্য বাসে চলে আসো, মানে একই টাইমে অন্য বাসে চলে আসো। বাসায় কি বলবো, আমার ভাবি ছিল, ভাবি সবকিছু জানতো, মানে উনি অনেক সাপোর্ট দিত। আর ভাবি তখন হাতটা মানে খুব ব্যথা ছিল, ওষুধ করে নিয়ে আসছে, একটু ব্যথা পাইছিল। তো ভাবিকে অবস্থা বললাম, ভাবি আমি রাত 9:30 যাবো, তুই বাসায় ম্যানেজ করবি, কিভাবে করবি আমি জানি না। বাসায় বলছে ভাবির মার বাসায় যাচ্ছি, এই বলে ম্যানেজ করছি। ওদিকে জানে যে ওকে আমি ব্লক মেরে দিছি ইচ্ছা করে, সারপ্রাইজ দিব বলে গুরু। তো গুরু একই ফেরিতে ছিলাম আমরা সবাই, মানে আপু বলতেছে তুমি এখন নামবা না, মানে ওইখানে আমরা আগে যাই, যেহেতু ইসের বাস পিকনিক বাস একটু স্লো যায়, এমনি বাস আগে যায়, আধা ঘন্টা আগে যাই। যখন তোমার সাথে আর কে ছিল? তুমি একা? আমি ভাবি ছিলাম। ও আচ্ছা, দুজন গেছে, ভাবিকে ম্যানেজ করছে। তো যার পর গুরু ও আমাকে দেখে ফুল, মানে কি বলবো গুরু, যে ছেলে রাস্তা হাঁটলে আমার হাতটা ধরে না, যে সমাজ কি বলবে, তাহলে আমাদের সবাই, মানে ওটা রিয়েলি কি মানতো সবকিছু।
সবকিছু। ও সেই স্যার ম্যাডামদের সামনে তো অবাক হয়ে আমাকে জড়ায় ধরছে যে কি ব্যাপার, এই তুমি এখানে মানে সবার সামনে গুরু, মানে আমিও অবাক হয়ে গেছি, আমি ম্যাডামের দিকে তাকায় রয়েছি, মানে আমার লজ্জা লাগতেছিল যে ই করে কিভাবে। মানে ওই দিন গুরু খুবই ভালো গেছে, খুবই ভালো, যে সবাই একসাথে ঘোরাঘুরি, তারপরে আসছি, ওর মাও বুঝে নাই আচ্ছা যে আমি গেছি বা কিছু, কারণ কি আমি কিছু হলে বিতে স্ট্যাটাস দিতাম, ও আমাকে বারণ করছে যে আপাতত তুমি দিবা না এখন, তাহলে ওর মা বুঝে ফেলবে যে ও কেন এখন কুয়াকাটা দিছে। ওর খুবই ভালো যায়। হঠাৎ একদিন কারা ওর একটা ফ্রেন্ড আমাকে মানে কোথায় জানি না দেখছে, মানে আমি কোচিং এ পড়তে যাই গুরু, সে কোচিং এর সামনে নাকি আমার কোন ছেলে ফ্রেন্ডের সাথে দেখছে, তাও 1 বছর আগের কথা বলতেছে। আচ্ছা তো গুরু বলতাম না যে আমি যদি বাহিরেও যেতাম ওর সাথে আমি কানে হেডফোন দিয়ে মানে সারাক্ষণ কথা বলতে বলতে জানতাম, কার সাথে মিশতাম কি, ও সবকিছুই জানতো। আর এমন একটা ছিল গুরু, হ্যাঁ টুকটাক ফ্রেন্ডের সাথে কথা বলা হয়, রিলেশন মানে ফান করে হয় গুরু, যে হয় না ফান করতেছে ও লাইফ, এটা ওকে আমি বলতাম, ও বলতো দেখো তুমি একটা ছেলের মন নিয়ে খেলা, মানে ও অনেক রিয়েলিটি ছিল গুরু, যে তুমি হয়তো লাভ করতেছো না কিন্তু ওই ছেলে তো মন থেকে করতেছে, তুমি খালি খালি মন নিয়ে খেলা করে কি লাভ পাবা, এরকম বুঝাতো। তো ওই ছেলে বলছে, তো আমার খুব রাগ হয় যে ওই ছেলের কান দিয়ে তুমি আমার কাছে শুনতে আসতো, তুমি তো সবকিছুই জানো যে আমি কার সাথে মিশি না, খুব রাগ করি। রাগ করার পর ওর সাথে আমি দেখা করি, আমাদের একটা ওইখানে কলেজ আছে, কলেজে প্রচুর, বললাম না যে ওইখান থেকে যে আমার এতটা রাগ হতো, ওর প্রতি প্রচুর রাগ হতো, কিছু একটা বললেই যে আমি ওকে মেরে মারবো এরকম রাগ হতো, কেন জানি আমি জানি না গুরু। তারপরে ওই ছেলে বলার পর ওর সাথে আমি দেখা করি যে আসো আলাদা দেখা করবো তোমার সাথে, হয় হিসমিস করে, মানে খুবই রাগ যে। তো গুরু ওর সামনে আমি হাত কাটি যে তুমি ওই ছেলের কথা বিলিভ করছো কেন, ও মানে কি করবে না কি করবে, ওর একটা ফ্রেন্ড ছিল, ভাইয়ের নাম না বললে নয়, ভাইয়াটা খুবই মানে আমাকে এক বোনের থেকে মানে কি বলবো গুরু, কেউ যদি জিজ্ঞেস করে তোমরা কয় ভাই বোন, ওনার কোনো বোন নাই, বলে যে 3 ভাই 1 বোন, এরকম করে বলে। নাম ছিল নাহিদ ভাইয়া। তো নাহিদ ভাই আসে, আর এসে দেখে যে আমার হাত কাটা, এরকম অবস্থা, মানে খুবই রাগ গুরু। বলতাম কি যে মানে ওই সমাজে ওর প্রতি এতটা রাগ হতো কেন আমি জানি না। তারপরে গুরু কাটার পর ওর ভাইয়া কি করলো, বুঝায় শোনায় আমাদের অটোতে পাঠায় দেয়, কিন্তু কি করে আমরা অটোর ভিতরে মারামারি করি গুরু। ও আমাকে একটা টাচ করে না গুরু, কিন্তু আমি ওকে অনেক মারি যে তুই কেন করতে গেলি, হ্যাঁ মানে এইটা নিয়ে আমার বাদাবাদি হয়, ও একটা কথা বলে আমি একটা করে, ও আমাকে একদিন কথা দিছিল যে তোমাকে আমি কখনো হাত দিব না, আমার মারবে না গুরু, এই জন্য কখনো আমার গায়ে কখনো হাত দিত না। কিন্তু ওই দিন থেকে আমার এতটা রাগ হতো, ওই লাস্ট মানে ব্রেকআপ, এই যে ব্রেকআপ হওয়ার 3 মাস আগের থেকেও আমাকে মানে ওকে আমি সহ্য করতে পারতাম না, কেন জানি একটা। তো গুরু ওইটা হওয়ার পর আমার একটা বান্ধবী ছিল যে দিয়া, ওর বাসায় যাই, ও আমার বাসায় যে ওদের বাসায় যে আমি কি করি, আমি নাকি অ্যাক্সিডেন্ট করতে যাই, আমার কিচ্ছু মনে নাই গুরু, পরে আমি জানি যে আমি নাকি কিরকম অবস্থা হয়ে যায়, যে অ্যাক্সিডেন্ট হতে যায়, ওকে মারতে যাই, মানে একটু অন্য বিহেভ করি। তো গুরু ওই যে হাত কাটার পর গিয়ে হয় কি, ও বলে আচ্ছা ঠিক আছে তুমি বাসায় যাও, আমি বাসায় যাই ঠিকই গুরু, রাত তখন 10টা বাজে, তখন আমি কি করি হাত মানে আমার ইগুলো তুই ব্লক খুলবি না, মানে ওকে বলছে যে ব্লক খুলো, ও খুলে নাই, কিছু হলে আমি ওর বাসার সামনে যেতাম, যে বলতাম যে আমি কিন্তু তোমার বাসার নিচে দাঁড়ায় আছি, আসবা, মানে ওর বাসাটা এমন একটা ছিল জায়গা যে খুব নিঝুম, মানে মারামারি দ্বারা মানে হতেই থাকতো, মানে নেশাখোর এরকম একটা এলাকা ছিল, আর ও এটা ভয় পেত যে আমি আসছি এর জন্য, কিন্তু ওর সেদিনকার ও নামেনি। তো আমার আরো রাগ হলো যে কেন নামবি না তুই। তো পরে আমার বুঝাইছে আচ্ছা ঠিক আছে চলো তোমাকে আমি বাসায় দিয়ে আসি। আমি বলি প্রথমে নামো নাই, এখনই করো গুরু। ওই যে ওদের নিচে বলছিলাম একটা এন্টি পার্টি ছিল না, ওই ছেলে আবার আমাকেই করতো, মানে নক করতো, আমি আবার ওর মাকে বলে দিছিলাম যে ম্যাম দেখেন ওই ছেলে আমার পিছে লাগছে বা কিছু, এইটা নিয়ে ম্যাম আবার ওর বাবাকে নালিশ দিছে, এইটা নিয়ে ওদের সাথে আরো গ্যাঞ্জাম যে ওই ছেলে কার সাথে রিলেশন করে মানে দেখবে। তো ওই ছেলে আমাদের পিছে লেগেই থাকতো, অনেক কয়বার লাগছে অ্যান্ডি করছে। তারপরে গুরু ওই ছেলে ওই এলাকা একটু ছিল, ছাত্রলীগ করে, তো একটু পাওয়া ছিল, তো আমাকে ওই দিনকার রাতে ধরে, মানে বলে যে তুমি এত রাতে কি করো, হাতে আমার ফুল ব্যান্ডেজ করা গুরু, মানে এমন অবস্থা হয় যে মানে কি অবস্থা, মানে হাত পরে দেখলে বুঝবেন। সেদিনকার আমি প্রচুর করি, মানে গুরু ওই দিনকারই ফার্স্ট আমার হাত কাটা, কখনো আমি হাত কাটতাম না, যে বলতাম না পা কাটতাম, আর হাত যখনই কাটছে ওর পরে রাগ হয়েছে, ওরে মারা শুরু করছি যে তোর জন্য আমি হাত কাটছি, আমার চাকরি হবে না, এইটা নিয়ে আমি মারামারি শুরু করে দিছি।
গুরু তারপর গিয়ে ওই ছেলে করার পর আমার গার্জিয়ানকে ডাকে সেদিনকার আছে, এত রাতে তুমি কি করতেছো, মানে ওই ছেলে ভাবছে যে ওই ছেলের সাথে আমি প্রেম করতে আসছি, ভাবছে ওর এলাকায়। তো আমার গার্জিয়ান ডাকার পর আমার মা বাবা দুইজনই আসে, সবাই আসে। তারপরে আমাদের ওইখানে একা আসে না, মানে একটু ওইখানে একটা নেতা ছিল, ওনাকে নিয়ে আসে যে কিছু যদি হয় বা কিছু। তো গুরু ওই ছেলে আমার ফোন কেড়ে নিছে, ফোন কেড়ে নিয়ে পর আমার মা বাবার কাছে টাকা আবদার করতেছে, মানে এরকম একটা। তো গুরু করার পর আমার মা ফট করে, মা সবকিছু জানতো গুরু। আচ্ছা, ওই ছেলে আমার বাসায় গেছিল, মানে ম্যামের ছেলে আমার বাসায় গেছিল, সবকিছু করছিল গুরু। তো মা যেতে জায়গাকে হ্যাঁ আমি সবকিছু জানি, মানে ওইখানে যদি মা সাপোর্ট না দেয় গুরু, তখন অন্য একটা দেখাবে যে কি অবস্থা, কি অন্য একটা ইসে যাবে। তো যখন সাপোর্ট দিয়েছে ছেলে আর টাকা পয়সা কিছু নেয়নি বা কিছু ছেড়ে দিছে। পরের দিনকার গুরু স্কুলে যাই আমি, সেদিনকার গুরু চকলেট দিয়েছিল, মানে আমি প্রত্যেকটা অকেশনে আমি ওর মাকে করতাম। ওর মা চকলেট দিছে গুরু আমাকে, মানে অন্য একটা স্টুডেন্ট চকলেট দিছে, ওই চকলেটটা আমাকে দিছে। তো আমি ওনাকে জাস্ট বলছি ম্যাম যে ওর চকলেটটা আপনি কেন আমাকে দিছেন। ওর মা নাকি অনেক হয়ে গেছে যে সবার সামনে আমি এটা বলছি। গুরু স্বাভাবিক যে আমি যাকে লাইক করি সে অন্য একজন দিয়েছে, তারটা দিয়ে যদি আমাকে দেখে কেমন একটা লাগে না, এবং আমি যদি আপনাকে ভালোবাসে একটা জিনিস দিই, আপনি যদি ওইটা আমার সামনে আরেকজনকে দেয়, একটু রাগ তো হবে। তখন বলছে ম্যাম আপনি এটা আপনার ছেলে মেয়েকে দেন, সেটা মানাবে, কিন্তু আমাকে কেন দিচ্ছেন ওরটা, এইটা বলছে। এটা নিয়ে উনি ওই দিনকার লাস্ট ম্যাম নাকি রেগে গেছে, প্রচুর রেগে যাওয়ার পর ওই মানে ওনার ছেলে আমাকে ফোন দিছে। আমি কি বাবা আমাকে ব্লক দিছে, এই সূর্য কোন দিক দিয়ে উঠলো, কেন সচরাচর ব্লক দিলে আমি ওকে পা ধরি, হ্যান্ড করি, মানে কত কিছু করি, তারপরে ব্লক খুলে ওই ফোন দিয়ে বলার পর গুলো ওর কাছ থেকে আমি আমার ফোনটা নিয়ে আসি। ওর কাছে একটা ছোট ফোন ছিল, ওটা হলো মানে আমি আমার ফোন ছিল, আমি বলছি দে আমার ফোন দে, মানে রাগের মাথায় আমি সব কিছু বলছি দে আমার ফোন দে। তো নিয়ে আসছি, ও বলতেছে দেখো এই ফোনটা আমার একটু লাগবে, তুমি একটু নিয়ে আনো। আমি আচ্ছা ঠিক আছে। তো আমাদের এলাকায় যাইও, যার পর গুরু আমি বলি আচ্ছা ঠিক আছে দিব, ঠিক আছে তুমি চলো একটু ওই কলেজে চলো, যে কলেজে আমি হাতটা কাটছিলাম। কিন্তু সেদিন আমি হাত কাটার জন্য যাইনি, মানে আমি একটা গল্প করবো, যে হয় না যে বেশি রাগের পর যদি একটু কথাবার্তা বলি ভালো লাগে, তো আমি ওই ভালো লাগাতে ও ঈদে উঠতেছে যে না আমি এখন আমার কাজ নেই, তোমাকে আমি নাটক দেখতে যাবো, মানে এরকম বলতেছে যে আমি হাত কাটবা সেইটা দেখতে যাব। তো আমারও অনেক রাগ হয়, আশেপাশের ছেলে ছোট ছোট ছেলেরা জড়ো হয়ে যায়। তো বলেছে কি হয়েছে ভাই, তো আমি বলছি আমি রাগে বলতেছে আমার ব্যাগ ছিনতাই করতে আসছে। তো গুরু আমি বললাম না ওই 3 মাস যে আমার কি হয়েছে গুরু আমি নিজেও জানি না, যে সবকিছু কিভাবে উল্টা পাল্টা হয়ে গেছে। তো ওই ছেলেটা বাধ্য হয়, মানে ও বলতে বাধ্য হয় যে আমি ওই স্কুলের টিচারের ছেলে। তো ওই ছেলেটা হেসে দিয়ে বলে আপনি সেই ছেলে, মানে ওর মাকে না মানে একটু কড়া করা ছিল, মানে ওর মাটা একটু এরকম করা ছিল, যার কারণে অন্য ছেলেদের পিছে মানে মানে দেখতেই পারতো না কেউ, মানে এরকম ছিল। আসলে যে সৎ তারা কেউ দেখতে পারে না, সত্য কথা যা। তা পরীক্ষা হলো উনি গার্ড দিতে বলে কোনো দেখতে পারতো না। তো গুরু তারপরে ওই ছেলে হওয়ার পর আমি কই কি আচ্ছা ঠিক আছে ও হয়, আমি কই কি তোর সবকিছু আমি ফেরত দিব, তুই আমার বাসার সামনে। গুরু তারপরে একটা ছেলেকে নিয়ে ও বাইকে করে ওর আমার বাসার সামনে আসে। আমি ওর যত গিফট আছে এন্ড আমার যে আমি একটা বলছিলাম যে ডায়েরিতে আমি সবকিছু লিখি, গুরু ওই ডায়েরিটা সবকিছু দেয়া ছিল। তো ওই ডায়েরিটা আমি ওকে সবকিছু ফেরত দিয়ে দিই। তো পিছ থেকে আমার আব্বু দেখে ফেলে যে আমি এটা দিছি, ফলো করে। গুরু দেওয়ার পর ও যখন নিয়ে গেছে আমার একটা বারও বলেনি যে আচ্ছা ঠিক আছে দেয়া লাগবে না বা কিছু। আমার কাজ করতেছে যে আমি কান্না করতেছি, ওই সময় আমি মানে চোখ দিয়ে কান্না পড়তেছে, রাস্তা থেকে কান্না করতেছি যে দেখো আমি দিয়ে দেবো। ও কখনো বলেনি আচ্ছা ঠিক আছে দেয়া লাগবে না। ও কি গুরু আমি ওর হাতে দিছি, ও কি সুন্দর চুপচাপ নিয়ে চলে গেছে। আমার আরো রাগ হয় যে কেন তুই নিয়ে গেছিস, তুই আমাকে একটু বুঝাবি, মানে আমার এটা লাগতো যে রাগ করলে অনেকের বয়ফ্রেন্ড গুলো থাকে না যে বুঝায় দেখো এটা করো, ও না গুরু এটা করতো না, রাগ করলে উল্টো রাগ করতো যে আর ব্লক মেরে দিত, আর ওইটার জন্য আমার প্রচুর রাগ হতো। গুরু তারপরে ওর বাসার সামনে আমার রাগ হয় যখন নিয়ে যায়, আমি কি করি আমার ওই এলাকা ছোট পিচ্ছি ছিল না, আমি একা যেতে ভয় লাগে। ওরা কি আপু আপনি কান্না করেন না, আপনার সাথে আমিও যাবো। তারপরে 3-4টা ছেলে ছিল, ক্লাস 6-7 পড়ে ছেলেগুলো, ওদের নিয়ে যাই গুরু। তারপর এখন আমি তো ওদের বাসায় ডাকতে পারবো না, কারণ কি এখন আমি ডাকলেও আসবে না আমি শিওর। তো আমি কি করে একটা পিচ্ছিলে দিয়ে বলি কি গুরু ওভার ক্রিকেট খেলতে খুব লাইক করতো, মানে ক্রিকেটের মানে ছিল একদম।
বলছে কি ওর নাম দেখে বলছে ভাইয়া আপনাকে একটা ভাইয়া ডাকে ক্রিকেট ব্যাট নিবে নাকি, এটা ওর নামছে বুঝছে। আর দেখে আমি কি হয়েছে, তো গুরু তখন ছিল দুপুর বেলা, তো সবাই আমরা তো কখনো বাহিরে এরকম দেখা করতাম না, যখনই দেখা করতাম কোথাও না কোথাও দেখা করতাম গুরু। তারপরে গুরু ওকে নাকি আমি বলতাছি যে তুই এটা কেন করলে, আমি নাকি কলার ধরছি গুরু, আমার কিচ্ছু মনে নেই, আমারে ও পরে বলে এলাকার লোকজন বলে। তো আমি ওর কলার ধরে বলতেছি যে তুই আমার সাথে এরকম করলি কিসের জন্য। ও বলতেছে দেখো তোমার সাথে আমার কাছে, ও বলছে সব শেষ, কিচ্ছু তোমার সাথে আমারই থাকবে না, তুমি তোমার বাড়ি চলে যাও, এরকম এরকম বলতেছে গুরু। তারপর আমার আরো জেদ হয়, আমি কি করি, আর গুরু সব থেকে বড় কথা হলো যে আমরা যখন কথা বলি আশেপাশের লোকরা চলে আসে, চলে আসার পর আমাকে বলতেছে যে তুমি কে, মানে আমি কান্নাকাটি করতেছি এবং বলতেছে তুমি কে, তুমি এরকম করতেছো কিসের জন্য। আমার খুব রাগ হয় যে আমি আর কথা বলতেছি পাশের থেকে কেন আসবে। আমি কি করি করো, আমার হাতে যে ফোনটা থাকে ফোনটা আর ওই ডায়েরিটা ওইখানে ফেলে দিয়ে চলে আসি। আচ্ছা ওই যে ডায়েরিটা ফেলে দিয়ে চলে আসি সব থেকে চরম ভুল করি, কারণ ডায়েরির ভিতরে আমার সবকিছু A to Z 4.5 বছরের যা কিছু ছিল সব লেখা ছিল, সবকিছু লেখা ছিল, আর ফোনটাও লেখা ছিল। সবাই ভাবছে হয়তো ফোনটা ফেলে দিছে ওর কিনে দেওয়া, কিন্তু গুরু আসলে না, মানে ফোনে মানে একটা পিক ছিল না কিছু না, আগে আমি সব ফেলে দিয়ে চলে যাই গুরু। তারপরে ওই এলাকার লোকজনরা কি করে ফোন আর ওগুলো নিয়ে নেয়, কিন্তু নিয়ে নেয়, তারপরে আবার ম্যানেজ করে ওনার কাছ থেকে নিয়ে নেয় গুরু। আমার ওর পর থেকে খুব লাগে যে ও একটা বারও আমাকে কিছু আটকালো না বা কিছু। তো গুরু আমি কি করে, আমার ওই যে দিয়া যে ফ্রেন্ডটা ওর বাসায় চলে যায়, বলতেছে যে ওকে একবার ফোন দে। তো গুরু আমাদের এখানে একটা রূপসা ব্রিজ আছে খুলনাতে, ওইখানে আমি চলে যাই যে আমি আজকে কিছু একটা করব এরকম। তো গুরু দিয়া অনেক আবার ফোন দেয় ওকে যে ভাইয়া আপনি প্লিজ ওকে, ওর কাছে তো ফোন নেই, আপনি একটা বার যান, ও কিছু করে বসবে, ওকে অনেক অনুরোধ করে গুরু। ও বলে কি করলে করবে, যা হবে বা সবার দুইজন ফ্যামিলির মুখোমুখি হবে, ওইটা বলে। লাগলে আমার ফ্যামিলি ওর ফ্যামিলি যে আমি যাব, ওই সে ওখানে যাচ্ছে বলতেছে। তো গুরু লাস্টে কেউ করতে আসে না, কিন্তু দিয়া যে অনেক ঠেকা করে এসব করার পর আমাকে বুঝায় নিয়ে আসে যে আরে ঠিক হয়ে যাবে হ্যাঁ তা। তো হঠাৎ গুরু ওই যে ওর ওই এলাকার লোকজন ওর মা যখন আসে তখন বলে যে এরকম একটা মেয়ে দেখলাম আপনার ছেলের সাথে কথা বলতে, এরকম এরকম ফোন সবকিছু ছুঁড়ে ফেলে দিয়েছে। তো ওর মা বলতেছে কোন মেয়েটা গুরু, যে আমার একটা, এখন তো আমি ব্যাকপ্যাকটা নিয়ে আসিনি গুরু, আমিও যে বলতাম আমি কিছু কিছু মানে ব্যাকপ্যাক বানাই দিছি খুব স্টোন দিয়ে খুব সুন্দর ভাবে, ওর মাকে একটা দিছে, আর আমার যখন ফোন কিনছে তখন আমারটাও করছে। তো ওর মা বলে কি ওই লোকটা বলতেছে যে আপনার হাতে যে ব্যাকপ্যাকটা সেরকম, তখন ওর মা হঠাৎ করে আমার ছবিটা বের করে, মানে ওর মা আগের থেকে একটু যে স্কুলে সবাই বলতো যে এরকম এরকম গুরু। তারপরে ওই আমার ফোনটা মানে ছবি বের করে দিচ্ছে, দেওয়ার পর বলছে এই মেয়েটা, বলে হ্যাঁ। তো ওর মা খুব হয়ে যায় যে এই মেয়েটা আমার বাসার সামনে এসে এত বড় একটা করে গেল, এখন ওর বাসায় যায় গুরু। সব থেকে বড় কথা হলো আমি কেন জানি ওই ফোনে আমার যে ফোনটা ফেলাই দিছিলাম না ওইটা রেকর্ডিং অন ছিল, মানে আমি যখন দিছি তখন মানে 7-8 ঘন্টা রেকর্ডিং হচ্ছে, কি না কি হচ্ছে আমি পরে খুঁজে পাই। তো ওর মা, আমি যেটা রেকর্ডিং এ শুনছি গুরু, ওর মা ফার্স্টে বাসায় যে জিজ্ঞাসা করছে আজকে এলাকায় কি হয়েছে, তো বলছে তুমি কি শুনছো, কি হয়েছে সেটা বলবি, মানে ওর মা জোরে জোরে বলতেছে, বলছে তুমি কি শুনছো সেটা তো বলবা। আর ওর মাকে বলতেছে মা তুমি আগে ভাত খাও, তো মানে এটা রাব ব্যাপার কত ভাত খাওয়ার মারি এরকম এরকম করার পর দাঁড়িয়ে উঠছে যে ওকে মারবে বা কিছু একটা। তো বলতেছে তুমি আগে শুনো, সবকিছু শুনো, তারপরে ও পুরো A to Z মানে সবকিছু বলে রিলেশনের ব্যাপার, যে আমাদের এরকম রিলেশন ছিল, কিন্তু দেখো হঠাৎ করেও 3 মাস ধরে কেন জানি একটু বেশি হয়ে পড়তেছে, যে সবকিছুতে এলোমেলো সবকিছু, তার আগে অনেক ভালো ছিল। তো ওর মা এটা শোনার পর, আচ্ছা আমাদের সময় একদম শেষের পথে, নতুন একটি ঘন্টা আসবে, নতুন একটি ঘন্টাকে আমাদের স্বাগত জানাতে হবে। আমরা নতুন একটি ঘন্টাকে নিয়ে তারপর আমরা আবার আসছি, মানে 2টো বেজে গেছে আসলে ইতিমধ্যে। শ্রাবণী আছে, পূর্ণতা আছে এবং চলছে শ্রাবণ রেখার অদ্ভুত ভালোবাসার গল্প। একদম গল্পের শেষ প্রান্তে আমরা চলে এসেছি এবং স্টুডিও ঘড়ি কাটা বলছে যে আমাদের এই মুহূর্তে চলে যাবার কথা ছিল, কিন্তু যে বললাম অধিক ভালোবাসা আসলে কখনোই আমরা কথা রাখি না, কথা ভাঙাটাই যেন আমাদের একটা অভ্যাস।
আমরা এখন চলে যেতে চাই গল্পের একদম শেষ অংশে। তারপর কি হলো? গুরু তারপর ওর মা ওকে জিজ্ঞেস করতেছে কেন, ওর মা তো খুবই যে তুই কেন বলিসনি কিসের জন্য, হ্যান ত্যান। মা অনেক রাব ব্যবহার করে, মানে যে একটা গুরু সব থেকে বড় কথা হলো একটা টিচারের মুখ থেকে কখনো মানে যেসব ভাষা শোনা বলা উচিত না, কিংবা আশা সেটা করি না। সেইটাই মানে আমি রেকর্ডিং এ শুনছি। গুরু মানে কোন একটা মেয়ে যদি শুনতো আমার জায়গা থেকে অন্য একটা মেয়ে, আমি নিঘাত গুরু তার প্রতি কখনো এখনো শ্রদ্ধা বা ওনার ছেলের প্রতি কখনো কেউ কিছু করতো না। গুরু যদি আপনিও আমার রেকর্ডিং গুলো এখনো আছে, শুনলে বলবেন যে তুমি এখনো কেনই করতেছো এরকম এরকম। গুরু শুধু আমাকে নিয়ে না, আমার মাকে নিয়ে মানে ছাড়েনি, মানে ওই যে বলে না, যখন আমি জিজ্ঞেস করতাম ওনার ছেলেকে যে তোমার মা এরকম কেন বলছে, ওকে দেখো রাগের মাথায় অনেক কিছুই বলে। গুরু তারপরে গুরু আমার ফ্যামিলিকে ডাকে, যে আমাকে অনেক প্রচুর গালাগালি দেয়, মানে ফোন দিয়ে যে তুই এই করছিস, মানে তখন তুই গুরু মানে এমন একটা সময় ছিল গুরু, আমি মানে তার মুখে এতটা ভালোই ছিলাম, মানে যে জায়গা যেতাম আমার সুনাম কইতো সব জায়গা। ইভেন গুরু যদি আমাকে কেউ রিলেশন করতে আসতো আগে ওনার অনুমতি নিত যে ম্যাম আমি মেয়েকে লাভ করি, যে আমি কি করবো, মানে সবকিছু মানে একসময় অনেক আদরের ছিল, সেখান থেকে মাথা ছিল, মাথা থেকে পুরো পায়ে নামানো হয়েছে। জি গুরু। তারপরে গুরু এতটা পরিমাণ বাজে বাজে মানে আমি বলতেই করছি যে কি বলবো। তারপরে গুরু আমি শুনে খুব কষ্ট পাইছি। তারপরে আমার মাকে মানে সবাইকে ডাকে যে এগুলো নিতে গেলে, কিন্তু আমার মা তো জানে সব, ওনার ছেলে তো আমার বাসায় গিয়েছিল। গুরু তারপর আমার তো ওইখান থেকে যে হাতি করা, তো গুরু আমার ফ্রেন্ডকে মানে যে দিয়া তারপর তিতলি, দিয়া আসতে পারে না কারণ ওর ফ্যামিলিতে একটু সমস্যা থাকে, রাতে আসতে পারে না বলে ফোনেই কথা বলে। ওদেরও প্রচুর ঝাড়ছে গুরু, মানে কি বলবো যে তোরা জানছিস এরকম। আচ্ছা আমরা বুঝে নিতে পারছি কতটা ক্ষিপ্ততা হতে পারে। গুরু তারপরে আমার ফ্যামিলি যায়, মানে আমার মা যায়, আমি যাই, আমার ওই তিতলি যায়। যার পর তিতলিকে ফার্স্টে ধরে যে তিতলি মানে যত ধরনের আছে, তুইও আমার সাথে এমন করলি যে জানিস কিছু বলিসনি এগুলো। তারপরে ধরে আমাকে, মানে গুরু সব থেকে ইয়া লাগে যখন মেয়ের সামনে মাকে নিয়ে একটা গালাগালি দেয়, তখন কিন্তু রাফ ব্যবহার, মানে আমার গুরু সব থেকে জানে আমার ভুল হয়েছে, কিন্তু গুরু আমি সেটা শুনতে ছিলাম না তার মুখ থেকে। এর জন্য আমি ওই অটটা উচ্চারণ করে বলছি ম্যাম আমার মা এইটা না, মানে আমি কেন চিল্লাই কথা বলছি। বলতেছে দেখছেন কত, ওনার ছেলেকে বলতেছে তুই দেখ তুই কার সাথে রিলেশন করছিস যে উচ্চ স্বরে কথা বলতেছে। গুরু স্বাভাবিক একটা মাকে নিয়ে যদি কথা বলে, আমি একটু ছিলাম, আর যদি ভুল হয়ে থাকে আমি পরে গুরু মাফও চাইছি তার কাছে। তারপরে মাকে গালাগালি দেওয়ার পর গুরু মাকে সবকিছু বলে, অনেক কিছু ওইখানে হয়ে যায় যে আপনি আমার মেয়েকে মানে কার দেখা দেখি করবেন নাকি গুরু। তারপর থেকে গুরু আমাদের টোটালি সবকিছু অফ হয়ে যায় সেদিনকার থেকে, মানে 9 ফেব্রুয়ারি। কত সাল? 2019, এই কিছুদিন আগে। 9 ফেব্রুয়ারিতে সবকিছু শেষ হয়ে যায় গুরু। তারপর আমি ওর সাথে মানে মেনে নিতে পারতেছিলাম না যে ওর সাথে তো আমার কিছু হয়নি, মানে ওর সাথে বাঁধুনি, বাচ্চা ওর ফ্যামিলিকে নিয়ে যে ফ্যামিলি গুরু যদি ইচ্ছা থাকে উপায় হয় না, যে ফ্যামিলি যাই হোক না কেন, যদি তোমার আমার সাথে কথা বলতে মন চায় তুমি সারা দিনের 24 ঘন্টা থেকে 1 মিনিট তো কথা বলার পাবা, তা পাবা না। গুরু সবকিছু অফ করে দেয়, যত নাম্বার ছিল তত সব জায়গাতে ব্লক, সব আগে মানে সবকিছু কোনো কিছু না গুরু। তার পরের দিনকার আমি ওকে ফোন দিই, মানে ওর ফোনে ফোন দিয়ে ওর সাথে কথা বলবো কি হয়েছে বাসায়। তারপরে গুরু ওর ফোন ধরছে ওর বোন। গুরু ওর বোনের ব্যবহারটা যে এতটা খারাপ ছিল গুরু, মানে মানে আমার মাকে নিয়ে বলছে সব মা, মানে যে কি বলবো গুরু বুঝতে পারতেছি না গুরু। আর সব থেকে বড় কথা আমি সবকিছু রেকর্ড করে রাখছি গুরু, যে আমি চুপচাপ ছিলাম, কোনো কথা বলিনি। ওর বোন ইচ্ছা মতো করছে, তো দেখলাম যে গুরু ওর তখন ইন্টারনি চলতেছিল ডিপ্লোমার, তো ওর বোন কি করতো দিয়ে আসতো প্লাস নিয়ে আসতো, মানে একটা ছোট বাচ্চা যেরকম থাকতো বা সেরকম বসে থাকতেই করতো। তো আমি এটা দেখার পর গুরু আমি গ্রামে চলে যাই, যে আমার জন্য ভাবতেছে যে আমি হয়তো ওর সাথে দেখা করবো বা কিছু একটা। তো গুরু আমি 1 মাসের জন্য, মানে 1 মাস নিয়ে আমি ভাবছি কি পার্মানেন্টলি চলে যাবো। তো গুরু চলে যাওয়ার পর দেখি কিছুদিন পর ওকে আর নেয় না,
একটু পায়, আর ও নাকি অনেক কড়াগার দেয়, ওর ফোন চেক করে, হ্যান করে, ত্যান করে, যা শুনলাম, মানে বলছে যা ওর ফ্রেন্ডের কাছে বলে, আমাকে বলে হচ্ছে নাহিদ ভাই আমাকে সব ইনফরমেশন দিত, মানে কিরকম কি গুরু। তারপর আমাদের হলো রিলেশনশিপের 4 বছর হবে, মানে খুবই প্ল্যান থাকে আমাদের যে এরকম করব, মানে অনেক মানুষ খাবো, মানে বিরিয়ানি খাবো, ট্রিট দেবো, অনেক প্ল্যান থাকে গুরু। তো ওই দিনকার মানে হচ্ছে 27শে ফেব্রুয়ারি, তো আমি ছুটে চলে আসি গ্রামের থেকে যে ওর সাথে একটু একবার দেখা করবো গুরু। তো গুরু থাকে না যে ওরকম একটা দিনের তো মানুষের মনে পড়ার কথা, যে এত একটা দুইটা তো বছর না গুরু, 4টা বছর রিলেশন করা হয়েছে, আর এমনি আগে থেকে 2 বছর কথা হয়েছে, অনেকটা বছর গুরু। তো গুরু আমি যাই কিভাবে কথা বলবো, তো আমার ওই যে ভাবি, তারপর আমার একটা ফ্রেন্ড ছিল লাবণ্য, ওকে নিয়ে যাই ওদের কলেজের ওইখানে, যে কেক নিয়ে যাই গুরু, যে ভালোবাসার আবদ্ধ 4 বছর কেকের উপর লেখা থাকে। তো গুরু নিয়ে যাই, নাহিদ ভাই সব ইনফরমেশন দিচ্ছে আমাকে যে কোথায় আসবো, কি করবো, ওদিকে জানে না ও। তো গুরু হঠাৎ ওর সাথে দেখা গুরু, বিশ্বাস করবেন না গুরু, রাস্তায় মানে ও আমাকে দেখে বলেছে, আমি ওর কাছে যাচ্ছি, ও মানে মানে ওকে আমি ডাকতেছি, ও আমাকে দেখছে, ও চলে যাচ্ছে, মানে কোনো দিচ্ছে না যে আমি আসছি, যে এতদিন পর, প্রায় একটা অনেক কয়দিন পর দেখা, কথা হয় না, ওর প্রতি আমার অনেক রাগ গুরু। বিলিভ করবে না, যে ছেলে এতটা করতো, আমাকে কেয়ার করতো, করতো, সেই ছেলে ডাকি শুনে না। তারপরে আমি দৌড় মারে যাই, সামনে যাই, যে গুরু কি পরিমাণ কান্নাকাটি করে একমাত্র আমি জানি, ওর ফ্রেন্ডরা জানে গুরু। রাস্তায় একদম ভরা মানুষের সামনে ওর পা জড়ায় ধরিয়েছে, আমারে মাফ করে দাও, হ্যান ত্যান। আমাকে বলে যে তুমি আমার ফ্যামিলির মান সম্মান সবকিছু খোয়াইছো, এটা বলছে, আমার মুখ রাখলা না, হ্যান ত্যান অনেক কিছু বলছে, তোমার সাথে আমার কিছু যায় না, মানে এরকম। তো ও বলছে যে সবার আগে আমার মা, মার আগে আমি কিছু জানি না। ভালো কথা গুরু, মা থাকতেই পারে, যে তোর বাবা নেই। তো গুরু মানলাম, আমি কি আচ্ছা ঠিক আছে, তুমি সবকিছুই শেষ করে দাও, কিন্তু আমার সাথে তো একটু ভালোভাবে কথা বলবা। কিন্তু গুরু ও কথা বলতে চায় না গুরু, অনেক রিকোয়েস্ট করি, পা ধরি, ওর ফ্রেন্ডরা রিকোয়েস্ট করে, মানে করে, তারপরেও কথা বলতে চায় না। তারপর হঠাৎ নাহিদ ভাইয়া যে দেখো ও সেই অনেক গ্রামের থেকে আসছি গুরু, আমার ফ্যামিলির থেকে জানে না যে আমি কিন্তু আসছি খুলনাতে, লুকায় আসি। তো গুরু তারপরে অনেক কিসে কেক কাটা হলো, মানে সবার গুরু। তারপর ওর মুখে হাসি নেই, মানে নাই, মানে সবার জোর জোর করে ও একটু করলো গুরু। তারপরে বললো যে তুমি গ্রাম থেকে চলে আসো, তোমার মানে ওর দেখলাম যে আচ্ছা ঠিক আছে তুমি গ্রাম থেকে চলে আসো, তোমার গ্রামে থাকা লাগবে না, তোমার গ্রামে থাকলে পড়াশোনা হবে না, মানে ওর আবার দেখলাম যে হচ্ছে, মানে আমার প্রতি জাগতেছে, মানে আমার খোঁজ নিচ্ছে ওর ফ্রেন্ডের কাছ থেকে, যে ওর কি জ্বর হয়েছে না কিছু, মানে ওর নাহিদ ভাই আমাকে সব ইনফরমেশন দিচ্ছে গুরু। এরকম করে আমার সাথে কথা হয় না, কিন্তু মানে ওর ফ্রেন্ডের সাথে থেকে মানে টুকটাক কথা হচ্ছে না, কিন্তু আশপাশ থেকে এরকম হচ্ছে গুরু। হঠাৎ করে ওর সন্দেহ যাচ্ছে নাহিদ ভাইকে নিয়ে, মানে কেন জানি না গুরু। তুমি ওর সাথে কথা বলা কমায় দাও, তুমি যদি ওর সাথে থাকো, আমার ফ্যামিলি যদি দেখে তুমি ওর সাথে মিশতিছো, তাহলে আমাদের ফ্রেন্ডশিপটা নষ্ট হয়ে যাবে, এটা বললো। আচ্ছা কি করতে হবে, বললো যে ওকে ব্লক মেরে দাও। আমি বলছি ব্লক কেন মারা লাগবে কাকি, না গুরু সব থেকে বড় কথা হলো ওর মা কিন্তু ফেসবুক ঠিকই চালায়, কিন্তু অতটা জানে না, অতটুকু ও বলে কি যে তোমার আইডি ঘাটে মা, কে লাইক দেয়, কে কমেন্ট করে, মা দেখে। কিন্তু গুরু আমি যতটুকু জানি ওর মা এরকম কিছুই জানে না। মানলাম, আমি আচ্ছা ঠিক আছে আমি আনফ্রেন্ড করে দিই, তাহলে তো মেসেঞ্জের কথা হোক, ভাইকে বলি যে ভাই এরকম ওর প্রবলেম হচ্ছে। তো ভাইয়া আর নাহিদ ভাই বললাম না গুরু, আমাকে বোনের থেকে মানে আমার মাকে মা ডাকতো, এরকম একটা ছিল গুরু। তারপরেও মানলো না, যে না তোমার ব্লক করতে প্রবলেম, মানে ওইরকম বলতেছে, তোমার কি লাগে জলে, মানে এরকম করা কথা বলতেছে। তো এক পর্যায়ে গুরু আমি ওনাকে ব্লকই করে দিই। তো উনি প্রচুর কষ্ট পায় ভাইয়া, যে আপু তোমাকে এতটা করলাম, তুমি আমাকে কিছু না বলি করলাম, তারপরে পরে সব বুঝালাম গুরু। তারপর এরকম গেল, তারপর গুরু ও আমাকে ছাড়বেও না, করবে না, মানে এরকম একটা ছিল। কিন্তু ওদিকে বলতেছে তোমার সাথে আমার কখনো মিল হবে না, জীবনও হবে না, আর মনে রেখো। কথা ওই যে বললাম না, কানা মানে হতো না, মানে পাশ থেকে আশপাশ থেকে। এখন নাহিদ ভাইয়ের সাথে যে মানে নিব সেটা অফ,
মানে ওনার কাছ থেকে যে আমি সবকিছু ইনফরমেশন নিব অফ গুরু। তারপর নাহিদ ভাই খুব কষ্ট পায় গুরু। তারপরে হয় কি, আমি নাহিদ ভাই বলে কি আপু আলাদা আমার সাথে দেখা করে যে আপু তুমি এটা কেন করলা। তো আমি বলি যে ভাই এরকম ওর প্রবলেম হবে বলে আমি এটা করি। কয় আচ্ছা আপু ঠিক আছে বুঝলাম। তারপরে গুরু ওর যতটুকু শুনছি ওকে নিয়ে অনেক কিছু বলতো স্কুলে, মানে হতো যে এখন ওর সাথে না ছেড়ে ওর সাথে ধরছি, মানে এরকম এরকম কথা আসতো বাহিরের থেকে। এই নিয়ে বলতো যে ও এখন তুমি নাহিদের প্রতি হয়ে গেছো, এইটা নিয়ে অনেক কথা শোনা লাগছে আমার গুরু। তারপরে আমি ওকে একটা প্রজেক্টে আচ্ছা ঠিক আছে আমি সবকিছু অফ করব, শুধু তুমি মানে গুরু কি না করছি সবকিছু করতাম, মানে যে পা ধরি হ্যান ত্যান আমাদের সময়টা একদম শেষের পথে, কিন্তু 2:15 বেজে গেছে গুরু। তারপরে হয় কি ওই যে ওর একটা বান্ধবীর কথা বলছিলাম না যে সবকিছু মানে আপু আপু জানতাম বলতো, ওই আপু কেন জানি হঠাৎ করে মানে গুরু সবকিছু ঠিক থাকতো, কিন্তু আপুরে যদি কিছু কথা বলতাম উনি আবার বলে দিত ওকে, মানে সিক্রেটস কিছু বলে দিত যে এরকম করছে এরকম, সেই জন্য গুরু রাগ হতো যে আপু বলে বলছি সবকিছু কেন ওকে বলবে, মানে আমার কথা ও কি বলতো এরকম করতো গুরু। তারপরে এই যে নাহিদ ভাইয়ের সাথে কথা বলা অফ করে দিলাম সবকিছু গুরু। লাস্ট মানে ওর সাথে আমার সব শেষ, মানে কিচ্ছুই না, মানে কিন্তু টুকটা কথা হতো আশেপাশে থেকে, তাও নাই গুরু। লাস্ট হলো যে লাস্ট আমার সাথে ও হয়েছে যে ওই যে আপুর কথা বললাম, তুমি আমার ফ্রেন্ডের সাথে কথা বলতে বারণ করছি, তারপরে তুমি ওর সাথে কথা বলতেছো। আমি কই কি আপু কি দোষ করছে, কি বলতেছে যে আমি না বলছি আমার ফ্রেন্ডের সাথে তুমি কোনো কথা বলবা না। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে গুরু। সব থেকে বড় কথা হলো যে আমি হলো খুলনা ব্লাড ব্যাংক অ্যান্ড ফুড ব্যাংকের স্বেচ্ছাসেবী আমাদের দেশের। তো ওই আপুটা ব্লাড দেয়, তো আমি ওনার সাথে যাই, যে একটা পোস্ট দেয় ওইটা আবার এফবিতে দেয়, উনি হয়তো দেখছে, দেখার পর আমি ওকে বলছি যে হ্যাঁ গেছি। কাকে তুমি আমাকে না বলে গেছো কেন, আমি তোমাকে ফোন দেয় বারণ, তো আমি ব্ল্যাক লিস্টে। গুরু কোথা থেকে দেবো, এটা তো সত্য, আমি কিভাবে বলবো। কাকে তারপরও তোমার তো ছিল ওর সাথে মিশতে বারণ করছি, করতে বারণ করছি, তুমি কেন গেলা। আচ্ছা এরপর থেকে সবকিছু শেষ, তোমার লজ্জা হবে না, মানে যেভাবে হোক গুরু সবকিছু শেষ টেস করে দিয়ে একদম শেষ। তারপরে গুরু মানে এখন আমি আসতেছে এতটাই আমার ঘৃণা, মানে মানে আমাকে সহ্য করতে পারে না গুরু, আমার কথা অন্য ফ্রেন্ডের কাছে বলে। আমি গুরু আমার প্রোফাইলে মানে কভারে ওর হাতের একটা ছবি আছে, আমার হাত আর ওর হাত গুরু। এই যে 2 দিন আগে নাকি ওই যে সেই বান্ধবীর কাছে বলছে যে ওকে বলো যে আমার ছবি ওর কভারে আছে ওটা যেন ডিলিট করে দেয়। তা গুরু ওর কাছে কতটাই আমি খারাপ হয়ে গেছি যে একটা সামান্য একটা হাতের ছবি সেইটা আমাকে ডিলিট করতে বলছে। আমি বুঝতেছি না যে এত ভালোবাসা এত সবকিছু কিভাবে এই কদিনে শেষ হয়ে গেল, বুঝলাম না গুরু। জাস্ট ইসের জন্য বুঝলাম, মার জন্য গুরু। তারপরও কি 24 ঘন্টা একটা ওর মনে পড়ে না বা কিছু হয় না গুরু। আমি গুরু আমার সব এই যে যারা আমার অনেকে শুনতেছে, আমার ফ্রেন্ড বড় ভাই এই যে নাহিদ ভাই, ওরা জানে কত বুঝায়, তারপরে গুরু আমি মানে পাগলের মতো কিছু হলে ওর কথা বলি। এমনও ফ্রেন্ড আছে যে তুই যদি বলিস ওর কথা তোরে মারবো, তারপর কিছু কিছু কথা ওর কথা বলে ফেলি যে ও এটা করছে ওইটা করছে। কিন্তু আজকে আমি তার কাছে প্রচুর খারাপ, তার মার কাছে খারাপ, যার আজকে আমি এত ভালো ছিলাম কিন্তু এখন ভালো নেই গুরু। আমার মতো খারাপ মনে হয় এলাকায় বলে কেন, মানে পৃথিবীতে কেউ নাই ওদের চোখের সামনে এরকম যে ও খারাপ, প্রচুর খারাপ। আর এই হচ্ছে তোমার ভালোবাসা। জি গুরু। শেষ। আচ্ছা এখন আমি বলি, এতক্ষণ তো শুনলাম, আমি খুব অল্প কথা বলেছি, আমি শুনে গেছে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে তোমার কষ্টটা কি, সেই প্রশ্নটাকে আমি করি। তোমার কষ্টটা মানে আজকে এই স্টুডিওতে এসে এই ভালোবাসার গল্প বলাতে আমি স্বীকার করতেছি আমি অনেক ভুল করছি, অনেক। আমি অনেক ওর কাছে মানে সবার কাছে দুঃখিত চাচ্ছি যে আমি ভুল করার জন্য সরি। কিন্তু গুরু কথায় আছে আমি ক্ষমা তো চেয়ে নিচ্ছি গুরু, তারপরও কেন আমাকে শাস্তি দিচ্ছে। আচ্ছা বিষয়টা হচ্ছে তুমি যতটা সোজা ভাবছো বিষয়টা এতটা সোজা না। তুমি যেটা ভাবছো যে আমি তো ভুল করেছি, আমি ক্ষমা চেয়েছি, তাহলে আমাকে কেন ক্ষমা করবে না। আসলে দেখো আমি পুরো গল্পটা শুনলাম,
আমরা শুরু থেকে তোমার গল্প শুনেছি, তোমার অনেক আনন্দ ছিল, অনেক বাচ্চামি ছিল সেই ক্লাস 6 থেকে কথা বলা, এবং সবচেয়ে বড় কথা তোমার গল্পটা শুরু হয়েছে একটা ভিন্ন মাত্রা নিয়ে। সাধারণত মানুষ ছেলেকে পছন্দ করে, তোমার এখানে অজানাভাবেই প্রথমে তোমার ম্যাডামকে পছন্দ করা, এবং সেই পছন্দ থেকে কিভাবে কিভাবে মানে থাকে না যে কপালে থাকলে যা হয়, যে নসিবে তোমার ছিল যে এরকম না এরকম 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 না, কিভাবে ঘুরাতে পেঁচাতে ম্যাডামেরই ছেলের সাথে তোমার সম্পর্ক হলো। এখন মানে মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে তোমার এই যে গল্পের শেষে তোমার যে কষ্ট, তোমার যে আক্ষেপ, এবং আজকে এখানে স্টুডিওতে আসার অন্যতম কারণ যেটা আমি বুঝতে পারছি যে ডেফিনেটলি তুমি তোমার ভালোবাসার কষ্ট কথা শেয়ার করতে এসছো, কিংবা আনন্দটাও শেয়ার করতে এসছো, যে আনন্দগুলো ছিল। এখন দিন শেষে তোমার যে কষ্টটা, যেটা বারবারই বলছো যে আমি তো ভুল করেছি, আমাকে তো ক্ষমা করে দেওয়া যেত। তুমি একটা কথা কিন্তু বারবারই বলেছো, আমরা তো ছিলাম না, তুমিই বলছো যে 3টা মাস তুমি খুব বাজে ব্যবহার করেছো, এবং তুমি নিজেই বলছো যে কখনো অ্যাক্সিডেন্ট করতে গিয়েছো, কখনো কলার ধরেছো, কিন্তু তোমার মনে পড়ছে না। বললি এটা ভুল হয়েছে যে আমি এটা করার পর থেকে আমার ফ্যামিলি আমাকে দেখায়, মানে কবিরাজ দেখায়। তো গুরু যেটা পায়, আমি এটা বিলিভ করতাম না গুরু, কিন্তু চোখে দেখছি আমাকে নাকি কে ক্ষতি করছে গুরু, যার কারণে মানে এটা করছে যে ওর কাছ থেকে আমি চলে আসি বা কিছু একটা এটা নিয়ে, মানে যেটাকে ব্ল্যাক ম্যাজিক বলা হয়। জি, ব্ল্যাক ম্যাজিক, এটা আমি প্রমাণও দিছি অনেককে, মানে আমার ফ্রেন্ড বা সবাইকে। আচ্ছা আচ্ছা, হতে পারে, এটা অস্বীকার করার কিছু নেই, কারণ ব্ল্যাক ম্যাজিক এর বেশ কিছু আলামত, বেশ কিছু উদাহরণ আমিও বিভিন্ন মানুষের কাছ থেকে শুনেছি, এবং যারা বলেছে তারা প্রমাণ সহকারে বলেছে যে তাদের কাছে আছে, এবং আমি যতটুকু জানি এটা এক্সিস্ট করে নাকি, মানে এক্সিস্ট করে যে আছে, এটা আছে কোথাও না কোথাও, এই জায়গাটা আছে, কালা জাদু কিংবা ব্ল্যাক ম্যাজিক, এটা একটা অস্তিত্ব অনেক জায়গাতে হয়তো খুঁজে পাওয়া যায় কিংবা আছে, সেটা নিয়ে আলোচনা না যায়। এখন ধরো তোমাকে কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে কি নাকি সেটা কিন্তু আমি